কাঁচা ইকুয়ালস টু বাঁচার যে ফিলোসফি, সেটার মাধ্যমে কি আমরা ক্যান্সারের হাত থেকে বাঁচার কোনো প্রিকশন নিয়ে রাখি? কাঁচা খাবার খেলে কি ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব? ছাগলের সেই জন্য ডায়াবেটিস হয় না, কারণ সে প্রকৃতির আহার করে বলে। যেমন আমাদের কাছে যে সমস্ত পেশেন্টরা আসে ডায়াবেটিক নিয়ে 30 বছর, আমরা 7 দিনে সেই ডায়াবেটিককে কন্ট্রোল করে দিই। 7 দিন, 7 days, অনলি 7 days। কি করে? দিস ইজ ফুড, কারণ ফুড ইজ আওয়ার মেডিসিন। হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি এই সমস্ত মেডিসিন ছাড়া কি সত্যি বাঁচা সম্ভব? একটা মানুষ যদি তার খাওয়াকে প্রকৃতির মতো করে করতে পারে, তাহলে তাকে কোনোদিন ক্যান্সার, তাকে কোনোদিন আলসার কোনোদিনই হবে না। ফুড হ্যাবিটের পরিবর্তন করাটা প্রয়োজন সুস্থ এবং নিরোগ থাকার জন্য। তো সেদ্ধও করবো না, সেদ্ধও করবো না। সেই জন্য আমি আমার যে ফর্মুলা আমি তৈরি করেছি, বাঁচা ইজ ইকুয়াল টু কাঁচা। কাঁচা তোমার জন্মের পর থেকে তুমি তোমার শরীরের ভেতরের জন্য কি করিস? কারণ হৃৎপিণ্ড সে নিজে নিজেই পাম্প করে, তোমাকে জিজ্ঞেস করে না, পঞ্চায়েতে চিঠি দেয় না। টমেটো খাওয়া আর টমেটোর চাটনি খাওয়া দুটো কিন্তু আলাদা। পৃথিবীতে অন্য কোনো জীবজন্তুর বদ হজম হয় না। আর এই বদ হজম মানে আমাদের কাছে এটা কোনো রোগী না। কোলন যদি সরু হয়ে যায়, তারা যদি কাছাকাছি চলে আসে, তোমার কিন্তু সাইনাস প্রবলেম চালু। আজকে যদি হাতিকে বলো, হাতি অত শক্তিশালী, সে কি ডিম খায়? তুমি যদি ভরা পেটে ফল খাও, তুমি মরবে। কেন? তুমি বলবে না না স্যার, রান্না করে খেতে হবে, নাহলে প্রোটিনটা পাবো না। তাহলে অক্সিজেনটা বাদ দাও না, ওটা তো প্রকৃতির নিয়েছো। তাহলে জলটা বাদ দিয়ে দাও। তাহলে কাঁচা খাবো মানে কিরকম ভাবে কাঁচা খাবো? জল দিয়ে সেদ্ধ করে খাবার খেয়ে নিলে সেই খাবারটা প্রকৃতির কাছাকাছি হলো। তাহলে নিউট্রিশন বলতে স্পেসিফিক্যালি কোনটাকে বোঝাচ্ছে? তো সত্যি কি ওষুধ ছাড়া মানুষ সুস্থ থাকতে পারে? এই ইউনিভার্স বনাম ইউনিভার্সিটির লড়াইতে আজকে তুমি আমি বিপদে, এবং আমাদের মতো লক্ষ লক্ষ মানুষ বিপদে, এবং আগামী দিনে আরও মানুষ বিপদে পড়বে যদি মানুষ প্রকৃতিতে না ফিরে যায়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। আজকে আমরা জীবনটাকে অন্যভাবে বাঁচার শিক্ষা নিতে এসেছি, এবং আজকে আমার গেস্ট যিনি, তিনি এই অল্টারনেটিভ লিভিং স্টাইল বা অল্টারনেটিভ মেডিসিনের একজন কিংবদন্তি মানুষ। তার নাম ডক্টর সমীর কুমার ধারা। তিনি ল্যামিনা রিসার্চ ইনস্টিটিউটের কর্ণধারও বটে। সেই সঙ্গে মানুষকে ঠিক কী রকমভাবে বাঁচলে, লাইফস্টাইলে কী পরিবর্তন আনলে জীবনটাকে আরও সুন্দর উপভোগ্য করে তোলা যায়, দীর্ঘমেয়াদী করে তোলা যায়, এবং সেই সঙ্গে নিরোগ জীবন কাটানো যায়, তার সাজেশন, উপদেশ বা বন্ধুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকেন। আজকে আমার শোতে তিনি। স্যার, ওয়েলকাম টু দ্য শো। নমস্কার। কেমন আছেন বলুন শুরুতে? একদম খুব ভালো আছি, এবং এই পডকাস্টের মাধ্যমে দর্শকদেরকে জানাই, যারা আমাকে পছন্দ করেন, ভালোবাসেন, এবং আমার কথা অনুযায়ী জীবন তারা চালিয়ে অনেক ভালো আছে, এবং সেই কারণে আজকে আমি এখানে। তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি এই ফিল্ডে প্রায় 20 বছরের ওপর কাজ করছেন, তাই তো? আপনাদের কাজটা মূলত কি নিয়ে? বেসিক্যালি 20 বছর আগে আমি জানতাম না আমাকে এই প্রফেশনে আসতে হবে। বেশ। তো 20 বছর আগে হঠাৎ ধরা পড়ে আমার ডায়াবেটিক এবং 350 ব্লাড সুগার। হ্যাঁ। তো সেখান থেকেই কোশ্চেন, সেখান থেকেই ট্রিটমেন্ট শুরু। ট্রিটমেন্ট করার পরে যখন হসপিটালে বিভিন্ন জায়গায় ছুটে বেড়ানো, চোখের চশমা, তার জন্য চেন্নাই ছুটে যাওয়া, আমার একটা চোখের রেটিনাতে ফুটো হয়ে যাওয়া, ওই সব একই সঙ্গে সমস্ত সব চলছিল। তো সেই জায়গা থেকে যখন আমি দেখভাল করলাম যে অ্যাকচুয়ালি ওষুধ খেয়ে ডাক্তারের কাছে গিয়ে এটাকে সারানো খুব মুশকিল হয়ে যাচ্ছে, এবং পৃথিবী এটাকেই বিশ্বাস করে। কিন্তু আমি কোথাও না কোথাও মনে হয়েছিল যে এর বাইরেও পৃথিবী থাকতে পারে। সেখান থেকে পড়াশোনা শুরু, মানে আমার যে স্ট্রিম লাইন ছিল পড়াশুনো, সেই পড়াশোনার বাইরে এসে আমি 20 বছর আগে এই পড়াশোনাগুলো শুরু করি, এবং এর জন্য আমি বিদেশ যাওয়ার সুযোগ পাই। সেখানে হেলথের বিভিন্ন রকম ধরনের বিভিন্ন ডক্টরের সঙ্গে, বিভিন্ন নিউট্রিশনিস্টের সঙ্গে কাজ করার সুযোগ পাই, এবং সেই সুযোগ করার মানে সেই কাজ করার সুবাদে আমি নিজে গিনিপিগ ছিলাম। আমার শরীর সেখানে গিনিপিগ ছিল, কারণ আমি তো লোককে বলতে পারবো না যে কিভাবে মানুষ সুস্থ হতে পারে, কিভাবে সুস্থ হওয়া যায়। তো আমি যখন ডায়াবেটিসকে মুক্ত হতে পারলাম, বা আমার শরীরে যে সমস্ত সমস্যা ছিল সেই সমস্ত সমস্যা থেকে যখন মুক্তি পেলাম, তখন সেটা নিয়ে ভাবনা চিন্তা করা শুরু হলো যে এরকম সমস্যা তো ভারতবর্ষ না, সারা পৃথিবীর প্রচুর প্রচুর মানুষের আছে, এবং তাদের বিশ্বাস যে তারা মনে হয় ডাক্তারের কাছে গেলে ওষুধ খেলেই মনে হয় সুস্থ হবে, এবং তার পরিণাম আমরা সবাই জানি। কারণ একবার ওষুধ যদি কারোর বাড়িতে ঢোকে, সে তার জীবন শেষ করেই সে তার শেষ হয়, তার আগে ওষুধ শেষ হয় না। হয় জীবন শেষ হবে, নয় ওষুধ শেষ হবে। এর বাইরে আমি ওষুধের থেকে মুক্তি পাবো না। তো তারপর থেকে আমার বাবা মা, আমার বাড়ি, আমার ফ্যামিলি, আমার বাচ্চা, আমার স্ত্রী, তার সঙ্গে তার রিলেটিভ, এইভাবেই আস্তে আস্তে জিনিসটা ছড়িয়েছে। তো তারপরে আমি একটা ইনস্টিটিউট তৈরি করি, যে ইনস্টিটিউটের মাধ্যমে আমরা কি করে মানুষকে সুস্থ করা যাবে,
কি করে মানুষ সুস্থ হতে পারে, সেই সমস্ত নিয়ে কাজ করা শুরু হয়। ধীরে ধীরে আরও বড় হয়েছে, আরও জিনিসটা সুন্দর হয়েছে। আর মানুষ যে ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া সুস্থ থাকতে পারে, সেটাই হচ্ছে আমার আজকের দিনের কাজ বা প্রয়াস। সত্যি কি ওষুধ ছাড়া মানুষ সুস্থ থাকতে পারে? মানে প্রথমে আমি যদি এইভাবে আসি, সাধারণভাবে আমাদের যদি কারোর অসুস্থতা হয়, কোনো রকম অসুখ করে, তাহলে সাধারণভাবে আমরা ওভার দ্য কাউন্টার কিছু অ্যালোপ্যাথিক মেডিসিনের ওপর ডিপেন্ড করে থাকি। যেমন জ্বর হলে আমরা প্যারাসিটামল খেয়ে নিলাম। আমাদের যদি অ্যালার্জি হয় তাহলে বিভিন্ন ধরনের ওষুধ আছে, হ্যাঁ, সেট্রিজিন, লিভোসেট্রিজিনের ব্যবহার আছে। তো কখনো কখনো আবার কিছু কিছু স্পেসিফিক কিছু অসুখ আছে যেগুলোর জন্য আমরা হোমিওপ্যাথির ওপর নির্ভর করি। তো হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি এই সমস্ত মেডিসিন ছাড়া কি সত্যি বাঁচা সম্ভব? এই জায়গাটা আমি একটু পরিষ্কার করে তোমাকে এবং দর্শক বন্ধুদেরও বলতে চাই। তার কারণ মানুষের মধ্যে তো একটা ধারণা তৈরি হয়ে গেছে, শরীর খারাপ মানে ডাক্তার, ডাক্তার মানে ওষুধ বা পরীক্ষা। তো এই পুরো জিনিসটা কিন্তু পৃথিবীতে ছিল। যেমন আয়ুর্বেদা আজ থেকে ৫,৫০০ বছর আগে শুরু হয়েছে ভারতবর্ষে। তাহলে তখন তো তারা এই কাজটা করছিল। তাহলে সেই জিনিসটা এত পেছনে চলে গেল কেন? তারপরে আবার এগিয়ে এলো হোমিওপ্যাথি এসে তারাও তাদের মতো করে ট্রিটমেন্ট প্রসেস শুরু করলো, এবং আস্তে আস্তে দেখা গেছে হোমিওপ্যাথি কিন্তু মানুষের কাছে খুব বেশি জায়গা নিতে পারেনি। এরপরে চলে এলো এলোপ্যাথি মেডিসিন বা এলোপ্যাথি ট্রিটমেন্ট প্রসেস। এলোপ্যাথি ট্রিটমেন্ট প্রসেসটাও কিন্তু অনেকটা পুরনো জায়গায় চলে গেছে। যদি সার্জারিটাকে আমরা না দেখি তাহলে কিন্তু এলোপ্যাথি কিন্তু আস্তে আস্তে ব্যাকডেটেড জায়গায় চলে যাচ্ছে। কারণ একবার যদি কাউকে ওষুধ খেতে হয় তাকে খেতেই হবে, এবং তারা বলছে কোনো কিছু জিনিস কিওর হতে পারে না। যেমন ডায়াবেটিস কিওর হবে না, আলসার কিওর হবে না, কিংবা কারোর প্রেশার কিওর হবে না, সে কন্টিনিউ চলতে থাকবে জিনিসগুলো। এই জিনিসগুলো যদি তুমি ভালো করে দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে এই ট্রিটমেন্ট প্রসেসগুলো কখন, যখন কিনা মানুষের রোগটা হয়ে গেছে। আয়ুর্বেদা কিভাবে পরীক্ষা নিরীক্ষা করে? আয়ুর্বেদা পরীক্ষা নিরীক্ষা করে তারা নাড়ি দেখে। কেন নাড়ি দেখে? তারা তাদের যে মেডিকেল প্র্যাকটিস সেখান থেকে তারা বোঝার চেষ্টা করে তোমার রোগটা কোথায়। তার কারণ তারা মনে করে পৃথিবীতে সমস্ত মানুষের যে রোগ 3টে তত্ত্বের ওপরে, যেটা কিনা কাফা, পিত্ত অ্যান্ড ভাতা। তার মানে পৃথিবী জল, বায়ু এবং আলো এদের মাধ্যমে কিন্তু চলছে, এবং এগুলো যদি বেশি কম হয় তাহলে কিন্তু পৃথিবীতে বিভিন্ন সমস্যা তৈরি হবে। যেমন জল বাড়লে বন্যা হয়ে যাবে, বাতাস বাড়লে ঝড় হবে, কিংবা সূর্যের তাপ যদি বেড়ে যায় তাহলে সবার মরুভূমি হয়ে যাবে। আবার যদি সেটা দূরে চলে যায় বা কমে যায় তারও একটা সমস্যা, বেড়ে গেলেও সমস্যা। এই যে 3টে তত্ত্ব সেটাকে বলেছে কাফা, পিত্ত অ্যান্ড ভাতা। এই 3টে তত্ত্ব তারা কি করে? নাড়ি দেখে, পরীক্ষা করে। এই নাড়ি তাদেরকে বলে দেয় যে তার শরীরে কোনটা বেশি বেড়েছে, জল বেড়েছে, বায়ু বেড়েছে, না পিত্তের মাত্রা বেড়ে গেছে। নাড়ি পরীক্ষা করে তারা দেখে যদি শরীরে পিত্ত বেড়ে যায় তাহলে তাকে দেখা যাবে সেটা ব্যাঙের মতো করে লাফ দিচ্ছে, এরকম একটা ভাইব্রেশন তারা ফিল করবে। আর যদি এরকম সাপ যেভাবে যায় বেঁকে 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 যদি এভাবে যায় তারা বলে এটা ভাতার প্রবলেম। আর যদি হাঁস যেমন জলে চলে তাতে যে একটা ঢেউ তৈরি হয়, এরকম যদি হয় তাহলে কিন্তু সেটা কাফার প্রবলেম। তাই এই 3টে জিনিসকে তারা অনুভব করে তারা শরীরকে বলে দিতে পারে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি, এবং সেই মতো করে তারা সেটাকে ব্যালেন্স করার জন্য বিভিন্ন চূর্ণ, বিভিন্ন কাঢ়া, বিভিন্ন রকম ধরনের আমলকি, হরিতকি, বহড়া এসব মিশিয়ে তারা বিভিন্ন রকম গাছগাছরা দিয়ে তারা এসব পথ্য তৈরি করে খাওয়ায়। তার ফলে তাদের ওই পিত্ত ব্যালেন্স হয়, কাফা ব্যালেন্স হয়, বা ভাতা ব্যালেন্স হয়, বা পিত্ত, কাফা, ভাতা ব্যালেন্স হয়, তখন তাদের রোগ সেরে যায়। এটা আয়ুর্বেদার একটা প্রসেস ছিল। ঠিক একইভাবে হোমিওপ্যাথি যখন করছে তখন তারা বিভিন্ন রকম প্রশ্ন করে বোঝার চেষ্টা করছে যে রোগটা কিভাবে হয়েছে। আপনার কি গরম খেতে ভালো লাগে? আপনার কি ঘুমানোর সময় আপনার ডান দিকটা ব্যথা করে, কিংবা সকালবেলা কি জল তেষ্টা পায়? এরকম বিভিন্ন রকম প্রশ্ন দেখবে তুমি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলে তারা এরকম ধরনের প্রশ্ন করে, এবং প্রশ্ন করে তারা ঠিক ঠাওয়ার করার চেষ্টা করে প্রবলেমটা কি। ঠিক একই রকমভাবে এলোপ্যাথি তুমি যদি যাও সেখানে প্রথমে বলবে এক্সরে করে নিয়ে আসুন। এক্সরে মানে কোথায় ভেঙেছে, কোথায় কি কষ্ট হয়েছে, তাহলে সেটা তারা ছবি দিয়ে দেখার চেষ্টা করে। যেহেতু বিজ্ঞান অনেক উন্নত হয়েছে তারা দেখতে চায়, তারা ইউএসজি করে পেটে, তারা দেখতে চায় পেটের মধ্যে কোথাও টিউমার আছে কিনা, সিস্ট আছে কিনা, কিংবা রক্ত, মল, মূত্র এ সমস্ত তারা পরীক্ষা নিরীক্ষা করে। যে রক্তের মধ্যে যদি বিলিরুবিন বেড়ে যায় বলবে এটা লিভারের প্রবলেম, যদি গ্লুকোজের মাত্রা বেড়ে যায় তারা বলছে এটা সুগারের প্রবলেম, যদি দেখা যায় তাতে ক্রিয়েটিনিন বেড়ে গেছে তারা বলছে এটা কিডনি রিলেটেড প্রবলেম। কিন্তু এই ঘটনাগুলোকে যদি তুমি ভালো করে দেখো তাহলে দেখা যাচ্ছে এটা কিন্তু মানুষের রোগ হয়ে যাওয়ার পরের তদন্ত। এবারে আমি যে জায়গাটাতে কাজ করছি এখন, যে মানুষের যদি রোগ না হয় তাহলে কেমন হবে? রোগ না হয় তাহলে কেমন হবে? কারণ রোগ হয়ে যাওয়ার পরে সবাই ছুটছে,
ডাক্তারের কাছে ছুটছে, ওষুধের কাছে ছুটছে, কিংবা বিভিন্ন রকম টেস্ট প্যাথোলজির কাছে ছুটছে। কিন্তু যদি রোগ হতে না দেওয়া হয় তাহলে কেমন হবে? এই জায়গা থেকে কিন্তু প্রশ্নটা শুরু হয়েছিল। সত্যি কি মানুষের রোগ হতে পারে, না সত্যি সত্যি মানুষের রোগ হয় না? এই জায়গাটা তোমার মতো আমারও সেদিন কোশ্চেন ছিল, এবং আজকে কোটি কোটি মানুষের কিন্তু কোশ্চেন। তার কারণ যদি তুমি দেখো আমাদের এই শরীরটাতে যেখানে রোগ হয়, বেসিক্যালি এটা কিন্তু একটা অটোমেটিক মেশিন। মানুষ প্রায় 2 লক্ষ বছর আগে পৃথিবীতে এসেছিল। তখন কি ডাক্তার ছিল? না। তখন কি ওষুধ ছিল? না। তাহলে আমি যদি আমার বাবাকে পিছিয়ে যদি বলি আর তার বাবা তার বাবা তার বাবা চলে যায়, তাহলে 2 লক্ষ বছর আগে বাবা ছিল বলে তার সন্তান 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 আমি এসেছি। তাহলে তারা তো বেঁচে ছিল। তাহলে তারা কিভাবে বেঁচে ছিল? তখন হসপিটাল, ডাক্তার, টেস্ট, এত কিছু ল্যাবরেটরি কিছুই ছিল না। তারা বেঁচে ছিল প্রকৃতির ওপরে নির্ভর করে। কারণ তুমি যদি আমাদের শরীরটাকে খুব ভালো করে দেখো, সেখানে তুমি ব্লেজার পরেছো, টাই পরেছো, চোখে চশমা দিয়েছো, পায়ে জুতো পরেছো, এগুলো কিন্তু সব বাইরে বাইরে করেছো। তোমার জন্মের পর থেকে তুমি তোমার শরীরের ভেতরের জন্য কি করেছো? কিছুই করিনি। শুধুমাত্র আমরা কি দিয়েছি? খাবার। কারণ হৃৎপিণ্ড সে নিজে নিজেই পাম্প করে, তোমাকে জিজ্ঞেস করে না, পঞ্চায়েতে চিঠি দেয় না যে আমার ওটা পাম্প করে দেওয়া হোক। রক্ত মাথা থেকে পা পর্যন্ত পৌঁছে যাচ্ছে, তারা কখন কোথায় যায় তোমাকে বলেও যায় না, তোমাকে জিজ্ঞেস করেও যায় না। তুমি যা কিছু খাচ্ছ সেটাকে হজম করে প্রসেসিং করে তারা আমাদের কোলন থেকে বাইরে বের করে দিচ্ছে। তাহলে পুরো এই ঘটনাটাকে যদি তুমি দেখো, এটা কিন্তু তোমার হাতে নেই বা আমার কন্ট্রোলে নেই। তাহলে যে মেশিনটা আমার কন্ট্রোলে নেই, সেই মেশিনটাকে আমি কন্ট্রোল করার চেষ্টা করছি কেন? বেকার। সেই দিন থেকে মানুষের শরীরে রোগ সূত্রপাত হয়েছে বা রোগের সৃষ্টি হয়েছে যেদিন মানুষ তার প্রকৃতির শরীরকে নিজের হাতের মুঠোয় নেওয়ার চেষ্টা করেছে। কিভাবে নিয়েছে নিজের হাতের মুঠোয়? তুমি তোমার প্রকৃতিতে যখন তোমার শরীরের ভেতরে কিছু দিচ্ছ, সেটা কি ফুড, খাবার? খাবার দিচ্ছি। এবার সেই খাবারটা কোথা থেকে দিচ্ছ? রান্না করে দিচ্ছ? হ্যাঁ, রান্না করে প্রসেস করে দিচ্ছ। সকালবেলা ব্রেকফাস্ট, লুচি তরকারি, দুপুরবেলা বিরিয়ানি, কোরমা, চিকেন, মাটন, যা কিছু, রাত্রিবেলা তুমি লুচি তরকারি, সবজি, রুটি, ভাত, যা কিছু তুমি খাচ্ছ। তাহলে এই পুরো জিনিসটা প্রকৃতি কিন্তু দেয়নি। এই জিনিসটাকে আমরা আমাদের মতো করে রুচিসম্মত করে প্রসেসিং করেছি। এইখানেই হচ্ছে প্রকৃতি তোমাকে বাধা দিচ্ছে। কারণ পৃথিবীতে 48 লক্ষ ধরনের জীবজন্তু তারা প্রকৃতির খাবারই খায়। গরু ঘাস খায়, ছাগল ঘাস খায়, এবং সারা জীবনই তাই। তোমাকে যদি চেন্নাই নিয়ে যাওয়া হয়, তুমি চেন্নাই গিয়ে কী খাবে? ইডলি ধোসা। আর ছাগল যদি তোমার সঙ্গে যায়, ঘাসই খাবে। আবার তুমি ওখান থেকে বম্বে চলে যাও, সেখানে গিয়ে তুমি বড়া পাও খাবে, ছাগল ঘাস খাচ্ছে। তুমি ওখান থেকে আবার যদি দিল্লি চলে আসো, সেখানে গিয়ে তুমি কি খাবে? রুটি, সবজি। ছাগল কি খাচ্ছে? ঘাস খাচ্ছে। তুমি কলকাতায় চলে এসে তুমি কি মাছ, ভাত, মাংস, রসগোল্লা, এটা তো বাঙালিদের খাবার। তাহলে এখানে ওয়েস্ট বেঙ্গলে ছাগল কি খাবে? ঘাসই খাবে। এবার তোমার যদি একটু পয়সা থাকে, তুমি ছাগলকে পয়সা দিয়ে একটুখানি পাসপোর্ট বানিয়ে বিদেশ নিয়ে যদি চলে যাও, ওখানে গিয়ে তুমি পিজা খাচ্ছ, বার্গার খাচ্ছ, পেস্ট্রি খাচ্ছ, কেক খাচ্ছ, ছাগল কি খাচ্ছে? ঘাস খাচ্ছে। তাহলে ছাগলের সেই কারণে ক্যান্সার হয় না, ছাগলের সেই জন্য ডায়াবেটিস হয় না, কারণ সে প্রকৃতির আহার করে বলে ওই আহারটাই তার কাছে ওষুধ, ওই আহারটাই তার কাছে আহার। আমি যেহেতু প্রকৃতির খাবারটা খাচ্ছি না, প্রকৃতির বাইরে গিয়ে নিজে প্রসেস করে স্ত্রীর সঙ্গে যুক্তি করে তার সঙ্গে সস, তার সঙ্গে চিনি, তার সঙ্গে নুন, তার সঙ্গে তেল, এসব মিশিয়ে আমি যখন প্রসেস করে খাবারটা খাচ্ছি, তখন সেই খাবারটা শরীর চিনতে পারছে না। তাহলে আপনার মতে কি এখান থেকেই রোগটা শুরু হচ্ছে, মানে শরীর চিনতে পারছে না খাবার? একদম। তার কারণ কি? তোমার শরীরের প্রয়োজন কি? নিউট্রিশন। তুমি সেগুলো কোথা থেকে পাও? তুমি টমেটো থেকে পাও, তুমি বিভিন্ন সবজি থেকে পাও। এবার তুমি বাড়িতে কি করেছো? টমেটো চাটনি রান্না করেছো। টমেটো খাওয়া আর টমেটোর চাটনি খাওয়া দুটো কিন্তু আলাদা। তার কারণ টমেটো খেলে শরীর চিনছে, সেই জন্য তাকে হজম করার জন্য শরীরের কাছে সমস্ত বন্দোবস্ত আগে থেকে রেডি করা আছে। তুমি একটা টমেটো খেলে, দুটো টমেটো খেলে, 1 বস্তা টমেটো খেলেও শরীরের কোনো কিছু বিগড়ে যাবে না। যাবে না? না। আচ্ছা। কারণ সেটা যদি তোমার বেশি মনে হয়, শরীরটাকে সুন্দর করে পাস করে বাইরে বের করে দেবে। কিন্তু তুমি যদি চাটনি রান্না করো, সেই চাটনি যদি তুমি 1 বাটির জায়গায় 2 বাটি 3 বাটি খেয়ে ফেলো, তাহলে কিন্তু তোমাকে হসপিটাল যেতে হবে। তার কারণ সেই চাটনিটা খাওয়ার পরে শরীর তাকে আইডেন্টিফাই করতে পারছে না। তার ফলে তুমি খেলে বলছো টমেটো চাটনি, শরীর ওটাকে বুঝতে পারছে না। এরকম প্রতিটা খাবারকে তুমি চাটনি বানাচ্ছ, সে কি আলু বলো, কি পটল বলো, কি ঢ্যাঁড়স বলো, কি তোমার সমস্ত রকম সবজি বলো, তাহলে সেটাকে তুমি বিকৃত করছো। বিকৃত থেকে তুমি পাবে কি? তাহলে তোমার শরীরে তৈরি হলো বদ হজম।
পৃথিবীতে অন্য কোনো জীবজন্তুর বদ হজম হয় না। পাখিদের হয় না, গরুদের হয় না, যারা কিনা মাছ মাংস খায়, বাঘ সিংহ, তাদেরও হয় না। একমাত্র মানুষের বদহজম হয়। আর এই বদহজম মানে আমাদের কাছে এটা কোনো রোগী নয়, এটা একটা ফ্যাশনেবল জিনিস। এটা বদহজম হয়েছে, একটু ডাইজিন খেয়ে নাও, একটু জোয়ান খেয়ে নাও, একটু লিকার চা খেয়ে নাও, কিছু একটা খেয়ে নাও। কিন্তু এইখানেই লুকিয়ে আছে আসল রহস্য। কারণ তোমার শরীর সমস্ত খাবারকে মাড়িয়ে তৈরি করে একটা রস, দ্যাট ইজ কল্ড নিউট্রিশন, যেটাকে আমরা রস বলছি। সেটা প্রোটিন হতে পারে, ভিটামিন হতে পারে, মিনারেলস হতে পারে। তাহলে এই যে রস, এই রসটাই কিন্তু শরীরে তৈরি করতে সহযোগিতা করে রক্তকে। মানে আমার শরীর যে ব্লাড, যেটা না হলে শরীর চলবে না, সেই ব্লাডটা তৈরি হয় তোমার ওই নিউট্রিশনটা শরীর পেলে। ওই ব্লাড থেকেই শরীরে তৈরি হয় তোমার মাংস। মানে রক্ত তৈরি হলেই সেখান থেকে শরীরে তৈরি হয় তোমার মাংস। মাংস থেকে শরীরে তৈরি হয় মেদ, যাকে বলছি আমরা ফ্যাট বা চর্বি। এই ফ্যাট থেকে শরীরে তৈরি হয় অস্থি বা হাড়। আমাদের শরীরের স্কেলিটন সিস্টেম আছে, এই অস্থি থেকে শরীরে তৈরি হয় আবার মজ্জা, দ্যাট ইজ কল বোন ম্যারো, যেখান থেকে আবার ব্লাড, হোয়াইট ব্লাড ভেসেল, হোয়াইট ব্লাড সেল এসব তৈরি হচ্ছে। এই মজ্জা থেকে শরীরে তৈরি হয় কিন্তু শুক্র বা হরমোন। আমাদের শরীরে চালানোর জন্য এই পুরো যে 6টা জিনিস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা, শুক্র, এই পুরো জিনিসটা প্রয়োজন। এবার এই পুরো জিনিসটা আসছে কোথা থেকে? আমাদের হজমযুক্ত খাবার থেকে। তাহলে হজমযুক্ত খাবার হলো না, তাহলে রসে কোশ্চেন, রসে কোশ্চেন মানে রক্তে কোশ্চেন, রক্তে কোশ্চেন মানে মাংসে কোশ্চেন, সিরিজ অফ কোশ্চেন। সুতরাং ল্যাক অফ নিউট্রিশন তোমার শরীরে কি হলো? তোমার শরীরের ইমব্যালেন্স একটা তৈরি করা শুরু করলো। তাহলে নিউট্রিশন বলতে স্পেসিফিক্যালি কোনটাকে বোঝাচ্ছে? এভরি ফুড থেকে যেটা পুরো পাচ্ছি, যেটা হজম হলে যেটা আমি পাচ্ছি। ধরো সাপোজ তুমি কোনো আপেল খেয়েছো, তাহলে আপেলটা যখনই হজম হচ্ছে, সেই হজমের যে রসটা শরীর পেলো, নির্যাসটা পেলো, সেটাকে শরীর বলছে নিউট্রিশন, পুষ্টি। পুষ্টি, সেই পুষ্টিটা শরীরকে কি করছে? বৃদ্ধি করছে, ডেভেলপ করছে। আমাদের ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতাও তৈরি হচ্ছে ওই পুষ্টি থেকেই। যখন পুষ্টির গুষ্টি ষষ্ঠী হয়ে যাচ্ছে তোমার ওই রান্নাঘরে, তখনই কিন্তু তোমার সমস্যা ওখান থেকেই তৈরি হয়ে গেল। তাহলে আমাদের ইমিডিয়েটলি খাবারের মানে ফুড হ্যাবিটের পরিবর্তন করাটা প্রয়োজন সুস্থ এবং নিরোগ থাকার জন্য। দেখো, এই যে তুমি প্রয়োজন শব্দটা বললে না, এটাই একটা আমাদের কাছে বড় ধাক্কা। প্রথম কথা হচ্ছে পুষ্টি নিয়ে আলোচনা করতে হচ্ছে, এটা একটা অদ্ভুত রকম ব্যাপার। কারণ প্রকৃতিতে বাঁচতে গেলে অক্সিজেন নিতে হবে, তার কোনো বিকল্প নেই। আর প্রকৃতিতে বাঁচতে গেলে তোমাকে খাবার খেতে হবে, তার কোনো বিকল্প নেই। কিন্তু খাবারটাকে যেহেতু আমরা বিকৃত করেছি, সেই জন্য এই খাবারটাকে নিয়ে বারবার পড়তে হচ্ছে, এবং সেখান থেকে মেডিকেল সায়েন্স চালু হয়েছে। এবার যেটা তোমাকে আগে বলছিলাম, তার উত্তরটা আমি দিয়ে শেষ করে দিই, তারপরে তোমার প্রশ্নে আসছি। যে তুমি যখন খারাপ খাবার খেলে বা হজম হলো না তোমার খাবার, সেটা আমার শরীরে গিয়ে কীভাবে ডিস্টার্ব করছে? প্রথমত রক্ত প্রবলেম, মাংস প্রবলেম হলো, সেটা তোমার গ্যাস্ট্রো ইন্টেন্স ট্র্যাকে গিয়ে আটকে থাকবে, বেরোবে না। স্টিক করে যায়। স্টিক করে কেন স্টিক করে যাবে? কারণ মাথার কাছে মেসেজ দেওয়া আছে হজম হলে ছাড়বে, আর হজম না হলে ছাড়বে না। কেন ছাড়বে না? কারণ তুমি মুখ দিয়ে খেয়েছো, দাঁত দিয়ে চিবিয়েছো, মুখের তোমার বিভিন্ন রকম এনজাইম সেখানে মিশেছে, এরপরে স্টমাকে গেছে, স্টমাক অনেক এনজাইম দিয়েছে, এরপরে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনে গেছে। তার মানে বডি কি ভাবছে? এটা একটা খাবার এসেছে বা একটা দুষ্প্রাপ্য জিনিস, যেটা আমার শরীরকে শক্তি দেবে এসেছে। তাহলে শরীর তার জন্য অনেক সময় নষ্ট করেছে, অনেক শক্তি ব্যয় করেছে, কিন্তু সেই খাবার থেকে কোনো রকম আমরা শোষণ করতে পারছি না নিউট্রিশনকে প্রপার। তাহলে একে হোল্ড করো, আচ্ছা রেখে দাও, একে হোল্ড করো, চেষ্টা করো। এবার শরীর বারবার চেষ্টা করে ফেল করছে, দ্যাট ইজ সেটা তখন কি হচ্ছে? খাবারটা পচতে শুরু করে দিয়েছে। এই পচার ফলে কি হচ্ছে? তোমার শরীরে গ্যাস এবং অ্যাসিডিটি তৈরি হয়ে গেল। আয়ুর্বেদা সায়েন্স এখান থেকে স্টার্ট হচ্ছে। আয়ুর্বেদা সায়েন্স বলছে তোমার শরীরে যদি বায়ু না বাড়ে, তাহলে তোমার শরীরে কোনো রোগ হবে না। তার মানে বায়ু বেড়ে যাওয়াটাই হচ্ছে মানুষের শরীরের রোগের প্রথম ধাপ। বায়ু কেন বাড়লো? তোমার বদহজম। এই বদহজম হলে তোমার প্রথম কি হলো? কোলন লক হয়ে গেল, তোমার স্টুল ক্লিয়ার হবে না। তাহলে ইটস এ হিউজ টক্সিন, তোমার শরীরে বিষ জমা শুরু হয়ে গেল। আর বিষ তোমার শরীরকে কি করবে? ধ্বংস করবে। কারণ তুমি সকালবেলা ব্রেকফাস্ট, দুপুরবেলা লাঞ্চ, রাত্রিবেলা ডিনার, এদিকে তোমার ওখান থেকে বেরোয়নি। তুমি আবার তারপরের দিন, এবার দেখা গেল তোমার কাছে 10 কিলো 12 কিলো হোল্ড হয়ে গেছে। তুমি অনেক চেষ্টা করলে ইসবগুল, কে কি বলছে, বিভিন্ন রকম ধরনের মেডিকেল পার্গেটিভও হয়, বিভিন্ন রকম ধরনের হজমের জন্য কিংবা তোমার মোশন ক্লিয়ার করার জন্য তুমি ওষুধ খাচ্ছ,
তাতে কি হলো, তোমার শরীরের ভেতরে একটা পচন তৈরি হলো, তোমার শরীরের মিউকাস মেমব্রেন, যেমন আমাদের ওপরে স্কিন আছে ঠিক ভেতরেও স্কিন আছে, সেই স্কিনটার নাম বলছে মিউকাস মেমব্রেন। সেই মিউকাস মেমব্রেনটা খুলে বাইরে বেরিয়ে আসবে, দ্যাট ইজ কল আমাশা অর আমা। ওকে। তার মানে আমরা যখন আমাশা হয় তখন লোকে বলে আরে একটা থারকুল পাতা খেয়ে নাও, হ্যাঁ, একটুখানি মেডিসিন খেয়ে নাও, কিছুই নয়, ও ছোটো ছোটো ব্যাপার। কিন্তু এই ছোটো ছোটো ব্যাপারটা কত ভয়ঙ্কর হয়ে যায়, তুমি যদি পান খাও দেখবে তোমার গালটা খসখসে হয়ে যাবে, মানে গালের ভেতরের মিউকাস মেমব্রেনটা গলে বেরিয়ে গেছে। সেই সময় তুমি তরকারি খেলে, নুন খেলে, জল খেলেও কিন্তু তোমার গালে জ্বালা জ্বালা করবে। তাহলে তোমার ভেতরে এরকম একটা নোংরা জিনিস জমে আছে যার দেওয়ালটা খুলে গেছে, তাহলে সেটা একটা ইনফেকশন তৈরি করছে। দিস ইজ আ ইনজুরি, অ্যান্ড ইনজুরি ক্রিয়েটস আ ইনফ্লেমেশন। তার ফলে তোমার ওই গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক্ট কখনো কখনো সরু, কখনো কখনো মোটা, কখনো কখনো সরু, কখনো কখনো মোটা হয়ে যাবে। মানে যে রাস্তাটা মসৃণ রাস্তা ছিল, সেই মসৃণ রাস্তাটা থাকছে না। তাহলে এই যে রাস্তাটা অমসৃণ হয়ে গেল, কোথাও কোথাও ন্যারো হয়ে গেল, তখনই তুমি নাকে সর্দি পাবে। আমরা বলছি ঠান্ডা লাগলে সর্দি, না না না, ঠান্ডা লাগলে সর্দি নয়, ওখানে ন্যারো হয়ে গেলে তুমি নাকে সর্দি পাবে। এর আগে তুমি ঠান্ডা লাগুক কোনো অসুবিধা হবে না, তোমার নাক বন্ধ হবে না। আচ্ছা। কোলন যদি সরু হয়ে যায়, তারা যদি কাছাকাছি চলে আসে, তোমার কিন্তু সাইনাস প্রবলেম চালু। এই যে তুমি চশমা পরে আছো, আমার কাছে যদি কেউ চশমা পরে আসে, আমি দেখেই বলি পেট সাফ নেই, তাই চোখ সাফ নেই। সুতরাং তোমার চোখে চশমা মানেই তোমার কোলন কিন্তু মাঝে মাঝে কোথাও না কোথাও ন্যারো হয়ে গেছে, সেই কারণে তোমার চোখেও কিন্তু একটা অস্পষ্টতা। তাহলে এই গ্যাস যখন বাড়লো, এই গ্যাস আমাদের শরীরে যেখানে যেখানে প্রেশার ক্রিয়েট করবে, সেটা বিভিন্ন চ্যানেল হতে পারে, বিভিন্ন রকম ধরনের নার্ভাস সিস্টেমে হতে পারে, সেখানে আমি পেন অনুভব করব। এই ব্যথাগুলোকে আবার মেডিকেল সায়েন্সে বিভিন্ন নাম দিয়েছে। যদি এখানে প্রেশার দেয়, মেডিকেল সায়েন্স বলছে স্পন্ডিলাইটিস। যদি হাঁটুতে প্রেশার দেয়, ওই একই প্রবলেম, আমাদের মেডিকেল সায়েন্স বলছে আর্থারাইটিস। যদি তোমার এখানে প্রেশার দেয়, মেডিকেল সায়েন্স বলছে মাইগ্রেন। পিছনে যদি প্রেশার দেয়, বলছে L4 L5 বেঁকে গেছে। কিন্তু কোথাও কিছু কিন্তু প্রবলেম হয়নি, তোমার প্রবলেম হয়েছে তুমি প্রকৃতির বাইরের খাবার খেয়েছো। তাহলে দীর্ঘদিন ধরে আমরা মেডিকেল সায়েন্সকে অনেক ডেভেলপ করেছি, ওষুধ নিয়ে, টিকা নিয়ে, অপারেশন নিয়ে, কিন্তু তার প্রত্যেকটা জায়গার যে সূত্রপাত, শুরু, সেটা কিন্তু তোমার মুখ, তোমার খাওয়া। তাহলে একটা মানুষ যদি তার খাওয়াকে প্রকৃতির মতো করে করতে পারে, তাহলে তাকে কোনোদিন ক্যান্সার, তাকে কোনোদিন আলসার, তাকে কোনোদিন এই যে 8,500 রকমের যে মেডিকেল রোগের নাম আছে, সেগুলো তোমার শরীর কোনোদিনই হবে না। আর যদি হয়েও যায়, তাহলে তোমার শরীরের ইমিউনিটি পাওয়ার তারা ঠিক করে নেবে। যেমন হাত কেটে গেছে, রক্ত পড়ছে, কিন্তু কতক্ষণ? 1 সেকেন্ড 2 সেকেন্ড, তারপর জুড়ে যাবে, তারপর দেখা যাবে ব্যথাটাও চলে গেছে, তারপর 1 সপ্তাহ পরে দেবে তোমার দাগটাও মিটে গেছে। তাহলে এই পুরো ঘটনার কিন্তু শরীরের নিজস্ব মেকানিজম, সেটা বাঘেরও আছে, কুকুরের আছে, প্রতিটা প্রাণীর আছে, এবং গাছপালারও আছে। তুমি একটা গাছকে কাটবে, সেটা কিন্তু ওইভাবে থাকবে না, সে আস্তে আস্তে ভরে যাবে, সময়ের সঙ্গে সঙ্গে সেটা কিন্তু চলে যাবে সব কিছু। তাহলে এই যে সময়ের সঙ্গে সঙ্গে পুরো জিনিসটা ঠিক হচ্ছে, হাউ ইটস পসিবল? পসিবল অনলি বিকজ অফ দ্যাট আওয়ার ইমিউনিটি। আর ইমিউনিটি কামস ফ্রম আওয়ার ডাইজেশন যুক্ত যে খাবার দাবার আমরা খাচ্ছি, যে পুষ্টি, সেই পুষ্টি থেকে কিন্তু আমরা পাচ্ছি। তাহলে আজকের দিনের লোকের সব থেকে বড় যেটা কোশ্চেন, সেটা হচ্ছে পুষ্টিজনিত। তাহলে পুষ্টিকে যদি ঠিক করে ফেলা যায়, মানুষের প্রবলেম সলভ হয়ে যায়। তার মানে আপনি যেটা বলছেন প্রকৃতির কাছাকাছি খাবার খেতে হবে বা প্রাকৃতিক খাবার খেতে হবে, তার মানে কি, মানে জল দিয়ে সেদ্ধ করে খাবার খেয়ে নিলে সেই খাবারটা প্রকৃতির কাছাকাছি হলো? এবারে যেটাকে তুমি সেদ্ধ করার কথা বলছো, এই সেদ্ধ করার প্রশ্নটা কোথা থেকে আসছে? ও সেদ্ধও করবো না? সেদ্ধও করবো না। সেই জন্য আমি আমার যে ফর্মুলা আমি তৈরি করেছি, বাঁচা ইজুকাল টু কাঁচা। কাঁচা, বাঁচা ইজুকাল টু কাঁচা। তার মানে তোমাকে যদি বাঁচতে হয়, তোমাকে দিনে অ্যাটলিস্ট 50%ও কাঁচা খাবার খেতে হবে। একদম কাঁচা, একদম র ফুড। র ফুড। আচ্ছা। তুমি যদি আজকে ফরেনে যাও, আজকে আমরা সমস্ত জিনিস তো ফরেনকে নকল করে করে এগোচ্ছি, দেখবে ওরা মাংস খায়, কিভাবে খায়? তোমার এখানে প্রথমে কড়াতে তেল দেবে, তারপরে রসুন দেবে, রসুনটা পুড়ে পুরো কালো হয়ে যাবে, তারপরে পেঁয়াজ, তারপরে আদা সমস্ত দিয়ে যখন একদম সেটা একদম লাল হয়ে যাবে, তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে মাংসটাকে ঘষে ঘষে কড়ায় একদম মিশিয়ে তারপরে জল ঢেলে ঢেকে বসা রাখা আছে। তারপরে জল ঢেলে সেটাকে আমরা ঢেকে বসে আছি, সেদ্ধ হচ্ছে। কিন্তু তুমি যদি ফরেনে যাও, জাস্ট জল দিয়ে সেদ্ধ, তার সঙ্গে হয়তো একটু মরিচ দেওয়া, আর ওপরে বড় বড় সব সবজি রাখা, ক্যাপসিকাম রাখা, ব্রোকলি রাখা, বিনস রাখা, লেটুস রাখা, শশা রাখা, টমেটো রাখা, অনিয়ন রাখা। তাহলে এই পুরো জিনিসটা কিন্তু তারা কিন্তু
ওর সঙ্গে সঙ্গে খাচ্ছে। সকালবেলা তুমি দেখো ফুল অফ ব্রেকফাস্ট ফ্রুটস, তার সঙ্গে হয়তো কেউ হয়তো একটু ননভেজ খাচ্ছে, কিন্তু তুমি মেজর যে খাবারটা সেটা কিন্তু কাঁচা। আমি যেদিন থেকে উপকার পেলাম, যেদিন থেকে আমি এই র ফ্রুটস প্র্যাকটিস করা শুরু করলাম, আমি কি করলাম, প্রথমে আমার ব্রেকফাস্টটাকে হাঁটিয়ে দিলাম। যেটা আমি খেতাম আগে, কি খেতাম, রুটি সবজি তার সঙ্গে অমলেট। কেন অমলেট? কারণ ওই যে মাথায় দিয়ে দেওয়া হয়েছে সকালবেলা প্রোটিন খেতে হবে, নাহলে হবে না। কিন্তু সেই প্রোটিন যে কতটা ক্ষতি করছে আজকের দিনে মানুষের, মানুষ যদি জানে বুঝতে পারবে। সুতরাং প্রোটিন, ভেজ প্রোটিন আছে, প্রকৃতি দিয়েছে। আজকে যদি হাতিকে বলো, হাতি অত শক্তিশালী, সে কি ডিম খায়? সে তো গাছপালা খায়। তাহলে সে শক্তিশালী কি করে হয়? তাহলে সে যদি শক্তি পেতে পারে, আমিও শক্তি পেতে পারি। সেই জায়গা থেকে আমি কি করলাম, ভেজ প্রোটিন খাওয়া শুরু করলাম। তাহলে সকালবেলা কি ফ্রুটস, খালি পেটে, খালি পেটে খালি পেটে খালি পেটে ফল খেলে খালি পেটে ফল। এই যে আমাদের সমাজে একটা স্লোগান আছে, ভরা পেটে ফল, খালি পেটে জল। তারপরে আমি দুটো লাইন জুড়েছি যেটা লোকে ভুলে গেছিল, দলে দলে হসপিটালে চল, তারপরে শ্মশান ঘাটে চল। কারণ তুমি যদি ভরা পেটে ফল খাও, তুমি মরবে। কেন? সহজভাবে যদি ব্যাখ্যা করি, জামাই ষষ্ঠীর দিন তুমি মাছ, মাংস, ডিম, দুধ, ঘি, চানা, মাখা সব তোমাকে শাশুড়ি খাইয়ে দিয়েছে। এরপরে এক বাটি কাঁঠাল নিয়ে এসে বলছে, বাবা জীবন কাঁঠালটা খেয়ে নাও। এই যে তুমি কাঁঠাল খেলে, ঠিক 8টা-9টার সময় তোমাকে কিন্তু হসপিটালে পাওয়া যাবে, তুমি আইসিইউতে ঘুরছো। তার কারণ একটা মানুষ যদি এত কার্বোহাইড্রেট, এত প্রোটিন, এত ফ্যাট খায়, তারপরে যখন সে কাঁঠাল খাচ্ছে, আম খাচ্ছে, অল আর ফ্রুক্টোজ, তাহলে কাঁঠাল আর কার্বোহাইড্রেট বা প্রোটিন যখন তারা মিশছে, তারা কিন্তু পেটের ভেতরে গিয়ে একটা অ্যাসিডিক জিনিস তৈরি করছে, দ্যাট ইজ অ্যালকোহল তৈরি হচ্ছে তোমার বডির ভেতরে, এবং তার ফলে প্রচুর পরিমাণে বায়ু তৈরি হচ্ছে। এই হিউজ অফ বায়ু তোমার কোথায় ধাক্কা দেবে? তোমার বুকে ধাক্কা দেবে। তুমি বুকে ধাক্কা দিলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, প্যারালাইসিস। আর যদি চলে যাও তো চলে গেলে। তাহলে কি করে তুমি চলে গেলে? কারণ তুমি ভরা পেটে ফল খেয়েছো, এবং সারা পৃথিবী তাই খাচ্ছে, তাই খাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি এটা ছিল ভরপেট ফল। কেন বলো তো? আজ থেকে যদি 2 লক্ষ বছর আগে তুমি আমার সঙ্গে জন্মাতে, তা তুমি আম গাছে বসে আছো, আমি কাঁঠাল গাছে বসে আছি। তুমি আম পেড়ে খাচ্ছ, আমি কাঁঠাল পেড়ে খাচ্ছি। কোথায় ছিল রুটি তরকারি? কোথায় ছিল ডিমের অমলেট? তাহলে সেই মানুষটা বেঁচে ছিল বলেই তো আজকে তুমি, আজকে আমি। তাহলে তারা কিন্তু সকাল থেকে রাত্রি অবধি সবই কাঁচা খেয়েছে। তুমি যদি বলো যে আমি একটু অহংকারী, আমি একটু রান্না করে খাবো, কিন্তু তুমি দেখো আরও 48 লক্ষ ধরনের জীবজন্তু, তারা কি খায়? তারা কি রান্না করে খাচ্ছে? তারা খাচ্ছে না। তাহলে তারা বেঁচে আছে কি করে? তারা প্রকৃতির আহারে বেঁচে আছে, কারণ প্রকৃতি তাদেরকে বাঁচিয়েছে আহার দিয়ে, প্রকৃতি তাদের সবচেয়ে দিয়েছে। এই জীবন ধারণ করার জন্য তোমাকে প্রকৃতি কি দেয়নি? তুমি বলবে না না স্যার, রান্না করে খেতে হবে, নাহলে প্রোটিনটা পাবো না। তাহলে অক্সিজেনটা বাদ দাও না, ওটা তো প্রকৃতির নিয়েছো। তাহলে জলটা বাদ দিয়ে দাও, ওটা তো তুমি প্রকৃতির নিয়েছো। তুমি নিচে জল তৈরি করো না, তুমি নাইট্রোজেনকে জায়গায় পেট্রোল মিশিয়ে তুমি জল বানাও। তুমি অক্সিজেনের জায়গায় কার্বন ডাইঅক্সাইড দিয়ে অন্য কিছু বানাও, তখন তুমি তো ছাড়ছো না সেখানে। তাহলে প্রকৃতি থেকে তুমি যেখানে পাকামি করতে পারো না, সেখানে তোমাকে ওটাই নিতে হয়। আর যেখানে তুমি পাকামি করছো, তার দায়ভার দিচ্ছ অন্য জায়গায়। সুতরাং সেই দায়ভারটা কিন্তু আমাদেরকে নিতে হবে। এইখানে আমি যেটা বলি, মানুষ তার ধর্ম থেকে বেরিয়ে গেছে। যেমন প্রত্যেকটা জিনিসের একটা ধর্ম আছে। জলের ধর্ম, জল গড়িয়ে যাবে। আগুনের ধর্ম, সে দাউ দাউ করে জ্বলবে, সব কিছু পুড়িয়ে দেবে। আর আমাদের যে শরীরের ধর্ম, সেই ধর্ম হচ্ছে বাঁচা ইজিক্যাল টু কাঁচা। বাঁচতে গেলে তোমাকে কাঁচা খেতে হবে। এবার তুমি সেই ধর্ম পালন করবে না, তার দায় তোমার। তা কাঁচা খাবো মানে কিরকম ভাবে কাঁচা খাবো? যতটা আমি কাঁচা খেতে পারি, যেটা আমি কাঁচা খেতে পারি। যেমন আমি ফল কাঁচা খেতেই পারি, যে কোনো ফল। আমি পেঁপে বলো, আপেল বলো, কলা বলো, আঙুর বলো, এগুলো আমি খেতে পারি। তার সঙ্গে কাঁচা ছোলা খেতে পারি, নারকেল খেতে পারি, বাদাম খেতে পারি। এর সঙ্গে সবজি আমি শসা, টমেটো, গাজর, বিট, পালং পাতা, ধনে পাতা, সজনে পাতা, এগুলো সমস্ত, কিংবা বাঁধাকপি, এগুলো আমি খেতেই পারি কাঁচা। তাহলে এইটা দিয়ে তো শুরু করা যাক, বা এটাই আমরা খেতে পারি। তাহলে এইটা খাবার পরে আমি তারপরে ঘরের খাবার দাবার একটু একটু খেতে পারি। তাতে কি হবে? এটা বলছেন আগে এইগুলোকে দিয়ে শুরু করতে। হ্যাঁ, কারণ এইটাই তো আমাদের শরীরের জন্য আহার, এটাই তো আমাদের শরীরের জন্য ওষুধ। তোমার শরীর থেকে যদি ডায়াবেটিককে মুক্তি দিতে হয়, তাহলে তোমাকে কিন্তু ওই কাঁচা খাবারই খেতে হবে। মানে কাঁচা খাবার খেলে কি ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব? শুধু ডায়াবেটিস নয়, সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব, সমস্ত রোগ থেকে। কেন? কারণ আমরা আমাদের শরীরে সেই খাবারটা দিয়েছি যেটা প্রকৃতি আমাকে বানিয়ে দিয়েছে। আমি যদি একটা কলা খাই, 100টা কলা খাই, তাও শরীরের কোনো ক্ষতি হবে না।
কিন্তু আমি যদি একটা রুটি খাই 10টা রুটি খেয়ে ফেলি তাহলে কিন্তু শরীরের ক্ষতি হবে। তার কারণ সেটা মানুষ তৈরি করেছে, তার ফর্মুলা মানুষ জানে না। যেমন মানুষকে এখনও ফর্মুলা দেওয়া হয়নি 9 মাস 10 দিনের। তুমি রাষ্ট্রপতি হও, তোমারও 9 মাস 10 দিনে বাচ্চা। আর আমি রিক্সা চালাই, আমারও কিন্তু সন্তান আসবে 9 মাস 10 দিনে। সুতরাং সেখানে প্রকৃতি তোমাকে কম্প্রোমাইজ করতে দেয়নি। তুমি অক্সিজেন না পেলে বাঁচবে না, তোমার আইসিইউ ততক্ষণ, আমি বেঁচে আছি যতক্ষণ। আমি চলে গেলে তোমার আইসিইউ কিছু কাজে দেবে না। সুতরাং প্রকৃতি তোমাকে সেখানে দায়ভার দেয়নি। হৃৎপিণ্ডেরই কাজ করবে, তুমি সেখানে কিডনি দিয়ে কাজ চালিয়ে দিতে পারবে না। আজকে যেমন কি তুমি টোটোর মেশিন অটোতে লাগিয়ে, অটোর মেশিন মোটর সাইকেলে লাগিয়ে তুমি ম্যানেজ করে নিচ্ছ, কিন্তু শরীর বলছে আমার হৃৎপিণ্ডেরই কাজ করবে, আমার ফুসফুসেরই কাজ করবে, আমার ব্লাড ভেসেলের কাজ করবে। তুমি সেখানে যদি ছেড়খানি করো তাহলে কিন্তু বিপদ হবে। তাহলে এই পুরো যে জিনিসটা প্রকৃতি আমাকে বারবার করে বলছে, দ্যাট ইজ দ্য ইউনিভার্স। আমি একটা প্যারালালি ইউনিভার্সিটি বানিয়েছি, সেখানে বলছি প্রোটিন, সেখানে বলছি ভিটামিন, সেখানে বলছি মিনারেলস। এই ইউনিভার্স বনাম ইউনিভার্সিটির লড়াইতে আজকে তুমি আমি বিপদে, এবং আমাদের মতো লক্ষ লক্ষ মানুষ বিপদে। আজকে একজন বাবা তার 30 বছরের সন্তানের বডি নিতে হসপিটালের সামনে দাঁড়িয়ে আছে। পিতা আগে মারা যাবে, সন্তান তার পরে মরবে, এটাই হচ্ছে আমাদের সমাজের বা নিয়ম। কিন্তু দেখা যাচ্ছে 30 বছরের ছেলে আগে মারা যাচ্ছে, এবং সেটা কিন্তু আরও বেশি বেশি করে হয়েছে। আগে ক্যান্সার শোনাই যেত না, ডায়াবেটিক হয়তো খুবই অল্প বিস্তর ছিল। আজকে এমন একটা ঘর পাবে না যেখানে ডায়াবেটিক নেই, এমন কোনো ঘর পাবে না যেখানে ব্লাড প্রেশার নেই, এমন কোনো ঘর পাবে না যেখানে অ্যাসিডিটি গ্যাস নেই, এমন কোনো ঘর পাবে না যেখানে কিনা আগামী দিনে ক্যান্সার হবে না। তাহলে প্রতিটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, তবুও আমরা ইউনিভার্সিটির সেই বইগুলোকে মাথায় করে বসে আছি, এবং আমাদের চোখে আঙুল দিয়ে প্রকৃতি বলছে শরীরটা কিন্তু প্রকৃতির। শরীরটা তোমার পৈতৃক সম্পত্তি নাও, তোমার গাড়ির মতো নয়, তোমার সাইকেলের মতো নয়, তোমার ওই কি বলে মোবাইল ফোনের মতো নয়। শরীরটা প্রকৃতির, প্রকৃতির সঙ্গে তোমাকে দিতে হবে, প্রকৃতির সঙ্গে তোমাকে চলতে হবে। এই যে অপ্রাকৃতিক হয়ে যাবার লড়াই, এটাই কিন্তু মানুষকে বিপদে ফেলছে, এবং আগামী দিনে আরও মানুষ বিপদে পড়বে যদি মানুষ প্রকৃতিতে না ফিরে যায়। তার মানে আপনি বলছেন যে ধরুন দুরারোগ্য যত ব্যাধি, এই যে তার মধ্যে ক্যান্সার ইজ ওয়ান অফ দেম। ক্যান্সার থেকে বাঁচার কোনো প্রিভেন্টিভ মেজার হয়? মানে এই কাঁচা ইকুয়ালস টু বাঁচার যে ফিলোসফি, সেটার মাধ্যমে কি আমরা ক্যান্সারের হাত থেকে বাঁচার কোনো প্রিকশন নিয়ে রাখতে পারি? 8,500 যে রোগ আজকে ডিফাইন করেছে এলোপ্যাথি মেডিসিন বা এলোপ্যাথি গাইডলাইন, সেই 8,500 রোগ তোমার শরীরে হবে না যদি তুমি প্রকৃতির সঙ্গে চলো। তার মানে কি, তোমাকে প্রকৃতির খাবার খেতে হবে বেশি বেশি করে। তার মানে ক্যান্সার তোমার শরীরের একটা মেকানিজম ডিসব্যালেন্স, ডায়াবেটিক তোমার শরীরের একটা ডিসব্যালেন্স। তাহলে এই সমস্ত ব্যালেন্স ভেঙে যায় কখন? দুটো অর্গান যখন ডিস্টার্ব হয়ে যায়। এক, তোমার কোলন ডিস্টার্ব, তোমার শরীরে টক্সিন বাইরে বেরোচ্ছে না। দুই, তোমার লিভার সেই কোলনের জন্য খারাপ। তার কারণ কি, লিভার আমাদের সারা শরীরের যে সমস্ত অর্গান আছে, প্রায় 78 অর্গান আছে, সেই 78 অর্গানকে সে তার পুষ্টিকে প্রোভাইড করে। এবার লিভার যখন দেখতে পাচ্ছে যে আমার কাছে ভালো পুষ্টি আসছে না, সেই খারাপ পুষ্টিটাকে সে নিজের কাছে সেভিংস করার চেষ্টা করে, এবং তার ফলে লিভারটা নিজে বিগড়ে যায়, যেটাকে আমরা বলছি ফ্যাটি লিভার। আওয়ার এক্সেস অফ ক্যালোরি কনভার্ট টু ফ্যাট, সেটা কে করছে? লিভার করে ফেলছে। এবং সেই যে এলডিএল, সেই যে ট্রাইগ্লিসারাইড, সেটা লিভারে যখন পড়ে থাকছে, তার ফলে লিভারটা আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দিচ্ছে। তার মানে তোমার যদি শরীরে ক্যান্সার হয়, তোমার শরীরে যদি ডায়াবেটিস হয়, তোমার শরীরে যদি এনি কোনো রোগ হয়, তার মানে তুমি জানবে তোমার দুটো অর্গান তারা ঠিক মতো কাজ করছে না। এক তোমার কোলন, আর একটা হচ্ছে তোমার লিভার। তাহলে এই দুটো জিনিসকে যদি আমি ঠিক করে ফেলতে পারি, ডিটক্সিফাই করে ফেলতে পারি, তাহলে কিন্তু তুমি আবার রিজুমিনেট, আবার তুমি তোমার প্রবলেম থেকে বেঁচে যাবে। আর ওপর থেকে যাতে নোংরা না যায়, সেই জন্য যদি আমি ওপর থেকে এই সঠিক খাবারটা ফেলতে থাকি, তাহলে কি হবে? তুমি শরীর থেকে আবার ঠিক হয়ে যাবে তোমার, সেটা তোমার যা কিছুই প্রবলেম হোক। যেমন আমাদের কাছে যে সমস্ত পেশেন্টরা আসে ডায়াবেটিক নিয়ে 30 বছর, আমরা 7 দিনে সেই ডায়াবেটিককে কন্ট্রোল করে দিই। 7 দিন, 7 days, অনলি 7 days। কি করে? দিস ইজ ফুড। কারণ ফুড ইজ আওয়ার মেডিসিন। যদি ফুড প্রপার শরীরকে দেওয়া যায়, শরীর তাকে ঠিক করে নেবে। তার কারণ কি, যদি প্রকৃতির খাবার বনাম তুমি যদি মানুষের তৈরি করা খাবার দেখো, প্রকৃতির খাবার শশা ধরো,
তুমি কতগুলো খেতে পারবে? 1টা 2টো 3টে 4টে, তারপর হাত জোড়ো করে বলবে সমীর আমার পেট ভরে গেছে। তোমাকে যদি 1 প্লেট বিরিয়ানি দেওয়া হয় পুরোটা খেয়ে ফেলবে। আবার যদি 2 ঘন্টা পরে 2টো গোলাপ জামুন, রসগোল্লা, একটু আইসক্রিম নিয়ে আসি, তুমি একটু চেটে দেখি, ঠিক আছে, তারপর যদি একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে দেওয়া হয়, বলে ঠিক আছে কোনো অসুবিধা নেই, এটা হজম করতে সুবিধা হবে। এবার দেখো দুটো খাবারের পরিণতি দেখো। শশা প্রকৃতি এমনভাবে বানিয়েছে তাতে ফাইবারই ফাইবার আর ওয়াটার জল, তাতে খুব কম পরিমাণে ক্যালোরি। কিন্তু তুমি যখন রান্না করেছো তার সমস্ত জলকে তুমি বের করে দিয়েছো, তার সমস্ত ফাইবারকে তুমি বাদ দিয়ে দিয়েছো। চালের থেকে যে ফাইবারটা সেটাকে গরুকে দিয়ে দিয়েছো, তুমি তার সাদা অংশটা নিয়ে বসে আছো কি সরু সরু রাইস, খেতে ভালো লাগবে, ভদ্রলোকের বাড়িতে থাকবে, সর খেতে ভালো লাগবে। তারপরে তুমি মাংস রান্না করেছো, সেই মাংস কি হেভি ক্যালোরি। এই পুরো জিনিসটা যখন তুমি খেলে তোমার শরীরে চলে গেল প্রায় 1800 ক্যালোরি। মানে একটা চিকেন বিরিয়ানি বা মটন বিরিয়ানি যদি তুমি ঠিক মতো খাও তাতে চলে যাচ্ছে কত? 1800 ক্যালোরি। আর তুমি যে 4টে শশা খেলে তাতে কত ক্যালোরি গেল? তোমার তাতে পেট ভরে গেছে, খুব বেশি হলে 150-200 ক্যালোরি। এরপরে তুমি গোলাপ জামুনে কামড় দিয়েছো, আইসক্রিমে কামড় দিয়েছো, তার সঙ্গে সঙ্গে কোল্ড ড্রিঙ্কস খেয়েছো, তার মানে 3 থেকে 4000 ক্যালোরি তোমার শরীরে চলে গেল একটা মিলে। এরপরে ব্রেকফাস্ট আছে, এরপরে ডিনার আছে, মাঝখানে আবার খুচখাচ টুকটাক না বসে থেকে টুকটাক মুখ চালিয়ে যান, যেরকম আমরা শুনি। তার মানে তুমি সারাদিনে 4 থেকে 5000 ক্যালোরি খেয়ে ফেললে। এবার তুমি ভাবো, ক্যালোরি মানে হচ্ছে এনার্জি। তুমি 2 ব্যাটারির টর্চের যে বাল্ব তাকে যদি 440-তে লাগিয়ে দাও, সে তো ফুটুস করে সঙ্গে সঙ্গে জ্বলবে, ফেটে যাবে। তাহলে তোমার শরীরের যে অর্গানগুলো, 78টা যে অর্গান, হার্ট, কিডনি, লাংস বা তোমার যে ব্লাডের ভেসেল, তাদেরকে এমনভাবে তৈরি করা হয়েছিল, প্রকৃতির খাবারের সঙ্গে তাদের তো অ্যালাইনমেন্ট করা হয়েছিল। কারণ ও শশা খাবে, ও টমেটো খাবে, ও গাজর খাবে, ও বিট খাবে, ও পাকা পেঁপে খাবে, নারকোল খাবে। তাহলে সেই খাবারগুলোর সঙ্গে তোমার এই বডির অ্যালাইনমেন্ট। সে কিন্তু খুনাক্ষরেও জানতো না তুমি বিরিয়ানি খাবে, খুনাক্ষরেও জানতো না তুমি আইসক্রিম খাবে। তাহলে তার অ্যালাইনমেন্টের সঙ্গে তুমি যখন এত ক্যালোরি তোমার শরীরে যাচ্ছে, সেটাকে শরীর খরচা করতে পারছে না। এই যে খরচা হলো না এত ক্যালোরি, এই এক্সেস অফ ক্যালোরি তোমার শরীরে তৈরি করছে কি? ফ্যাট। তাহলে ফ্যাট মানে কি? তোমার শরীরের কোলন অলরেডি ডিস্টার্ব, তোমার শরীরের লিভার অলরেডি ডিস্টার্ব। তাহলে কোলন এবং লিভার যদি ডিস্টার্ব হয়ে যায়, তোমার শরীরে 8500 রোগের কিন্তু চিঠি চলে এসেছে। মানে তার মধ্যে ডায়াবেটিক লেখা আছে, আলসার লেখা আছে, ক্যান্সার লেখা আছে, জন্ডিস লেখা আছে, সেক্সুয়াল ডিসঅর্ডার লেখা আছে, চোখের প্রবলেম, স্কিনের প্রবলেম, হেয়ার প্রবলেম, সব প্রবলেম লেখা আছে। শুধু একটার পর একটা তোমাকে সার্ভ করে যাবে তোমাকে। তুমি কোনটা নেবে? তুমি বেশি একটু এদিক ওদিক করবে। কারণ এদিক ওদিক কীভাবে করবো? তার কারণ এটার সঙ্গে আর একটা জিনিস জড়িয়ে আছে, দ্যাট ইজ আওয়ার মাইন্ড। শরীরের সঙ্গে মন, বডি অ্যান্ড মাইন্ড কানেকশন, সেটা কি ভীষণভাবে ম্যাটার করে? একদম। তার কারণ কি বলো? তার কারণ হচ্ছে আমাদের শরীরের একটাই সুস্থ হওয়ার রাস্তা, সেটা হচ্ছে তোমার খাওয়া এবং হজম। এই হজমের জন্য মনের একটা বড় ভূমিকা আছে। অনেকেই দেখবে তোমার বলে যে আমরা পুরী বেড়াতে গিয়েছিলাম, ওখানে গিয়ে ওদের যে জল, সমুদ্রের যে জল, ওখানে মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, সব হজম হয়ে যাচ্ছে। আবার কেউ বলছে আরে পুরী কি বলছিস, পাহাড়ে যা, পাহাড়ের জল কি, মোমো খাবে, ম্যাগি খাবে, চাউমিন খাবে, সব হজম করে দেবে। আসলে কি তাহলে ওই পাহাড়ের লোকেরা আর সমুদ্র পাড়ের লোকেরা শুধু খাই করে? তা কিন্তু নয়। কারণ কি বলতো, তুমি গেছো বেড়াতে, তোমার তখন বাড়িতে গরু আনার চিন্তা নেই, ঘরে কে তালা দেবে তার চিন্তা নেই, কে ঘর মুছবে, কে কালি হাঁড়ি মাজবে, এসব তোমার কোনো চিন্তা নেই। তাহলে তুমি ফুর্তিতে আছো, মন বড় ফুরফুরে। সেখানে বলছো ওইটা আর জল দাও, ওইটা আর খাবার দাও। সুতরাং তুমি যা খাচ্ছ একদম ফুরফুরে মেজাজ, হজম হয়ে যাচ্ছে। যেই তুমি বাড়ি ফিরে এলে, সঙ্গে সঙ্গে তোমার চিন্তা, ব্যাংকের লোকেরা ঘুরঘুর করছে, অফিসে যেতে হবে, অফিসের বস, সেখানে কাজ জমা করতে হবে, স্কুলে পড়তে হবে, এই যে বাড়ির কাজ করতে হবে, কাপড় ছাদ থেকে মিলে নিয়ে আসতে হবে, এই সমস্ত জিনিসগুলোকে মন আবার ভারাক্রান্ত। এই মন যখনই ভারাক্রান্ত হলো, সঙ্গে সঙ্গে বডি কিন্তু তোমার সঙ্গে রিয়াক্ট করছে, খুশির সঙ্গে বডি রিয়াক্ট করছে। কারণ আমাদের বডি সমস্ত কিছু করে কিন্তু হরমোনের সিগন্যালে, কারণ সে তার সমস্ত কাজ হরমোন দ্বারা পরিচালিত করে। এর জন্য আয়ুর্বেদিতে অনেক চক্রের ব্যাপারে বলা হয়েছে, যেটা আমরা হয়তো সময় পেলে পরবর্তীকালে আলোচনা করব, শরীরের চক্র কিভাবে কাজ করে। তার মানে আমার শরীরের মন ভালো তো হজম ভালো, মন খারাপ তো হজম খারাপ। আজকে দিনে দাঁড়িয়ে সকাল থেকে রাত্রি অবধি তুমি বলো তোমার মন কতটুকু ভালো ছিল আর কতটুকু খারাপ। তোমার স্ট্রেস, ডিপ্রেশন, তোমার কাজের প্রেশার, তোমার সামাজিক ঝামেলা, তোমার পলিটিক্যাল ঝামেলা, তোমার ধর্মের চাপ, তার সঙ্গে সঙ্গে ঘণ্টাখানেক টিভিতে তুমি দেখছো বিভিন্ন রকমের
ইন্টারভিউ, বিভিন্ন রকম মারামারি, বিভিন্ন রকম ধ্বংস হয়ে গেছে, পুড়ে গেছে, মরে গেছে, কে কাকে ধরে নিয়ে চলে গেছে, তোমার মধ্যে একটা আতঙ্ক সারাক্ষণ। এবং তুমিও তো মানসিকভাবে ভালো নেই। তার কারণ কি, তোমার আয় যা, তোমার এই জীবন ধারণ করার জন্য তুমি ব্যয় বাড়িয়ে ফেলেছো। এবং প্রত্যেকটা লোক আয়ের থেকে তার ব্যয় বেশি। তাহলে সে বাই ডিফল্ট স্ট্রেস। তার কারণ কি, বাড়ি ইএমআই, গাড়ি ইএমআই, বউ ইএমআই। কারণ ওই যে তুমি বিয়ে করেছিলে সেখানে তো বিশাল খরচা করেছো তুমি, না? তার সোনা দানা, হাবি যাবি, খাওয়া দাওয়া, লোককে দেখাতে গিয়ে, সুতরাং তুমি সবকিছু ইএমআইতে করে বসে আছো। এবার তোমার ইনকামটা সিকিউর নয়। তাহলে এই মনের যে স্ট্রেস, সে কিন্তু তোমার খাওয়াকে বদহজম করে দেবে। তাহলে কিন্তু তোমার শরীরে ওই বদহজম মানে কোলন প্রবলেম, লিভার প্রবলেম, তুমি গেলে। তাহলে আমাদের কি করতে হবে, খাওয়াটা খেতে হবে একটু তৃপ্তি করে, আনন্দ করে, খুশি হয়ে খেতে হবে। সেই সময় টিভি নয়, সেই সময় কোনো দুঃসংবাদ নয়। যেমন দেখবে হিন্দুদের বাড়িতে কেউ মারা গেলে খাবার ফেলে দেয়। কারণ কি, কারণ একজন মারা গেছে, সবাই কাঁদছে, ওই কান্নার অবস্থায় প্রত্যেকের মন বড্ড ভারাক্রান্ত। সেই সময় যদি কেউ খাবার খায়, একজন মারা গেছে, ওর সঙ্গে আরও 4 জন মারা যাবে, তাহলে খাবার ফেলে দাও। এটাকে আমরা একটা বিজ্ঞান বা এটাকে একটা ধর্ম বানিয়ে নিয়েছি। কিন্তু আসল উদ্দেশ্য কি, মন খারাপ থাকলে খাওয়া যাবে না, ঝগড়া করতে করতে খাবে না, কাঁদতে কাঁদতে খাবে না, মন যখন ভালো থাকবে তখন তুমি খাবে। তাহলে এইটা খেলে এটা ওষুধের মতো করে কাজ করবে। সেই জন্য আমি এটাকে বলেছি খাবার যখন ওষুধ। এটা নিয়ে আমার বইও আছে, খাবার যখন ওষুধ। এবং তার থেকে খাবার কিভাবে আমাদের কাজ করছে, খাবার কিভাবে আমাদেরকে এই সমস্ত রোগ সারাবে, কার ডায়াবেটিক হয়েছে, কার আলসার হয়েছে, কার ক্যান্সার হয়েছে, সবই কিন্তু খাবার, সবই কিন্তু খাবার। না, তুমি আমার একটা জিনিস বলো, তাহলে তুমি তুমি নিজে কি খাও সারাদিনে? মানে এই ধরো আজকে যে এসছো, আজকে তুমি দুপুরে কি খেলে? ওকে, সকালবেলা পেট ভরে ফল, অনেকে বলে 200 গ্রাম 500 গ্রাম, এরকম না, খাবার পেট ভরে, মানে পেট ভরে গেছে শরীর বলবে, খিদে পেলেও শরীর বলবে। সকালবেলা পেট ভরে পেঁপে, আপেল, কলা, তার সঙ্গে কাঁচা ছোলা, তার সঙ্গে নারকোল। ছোলা কি প্রোটিন, নারকোল কি ফ্যাট। তাহলে এইটা পুরো সকালবেলা খেয়েছি। এরপরে ঠিক 1টার সময় আবার খিদে পাচ্ছে, চান করে কি করেছি, একটা সুন্দর করে আবার একটা স্যালাড বানিয়েছি। কিসের? ফ্রুটস স্যালাড। সেখানে আপেল দিয়েছি, কলা দিয়েছি, কাঁচা মুগ ডাল দিয়েছি একটু ভিজিয়ে, একটু কাঁচা আতপ চাল দিয়েছি। কাঁচা আতপ চাল রান্না না করে ভিজিয়ে রেখেছি, জাস্ট জলটা ঝেড়ে ওই ফলের মধ্যে, কারণ একটু কার্বোহাইড্রেট দিতে হবে, না তো এতক্ষণ থাকবো কি করে, যে তোমার সঙ্গে কথা বলছি, খিদে পেয়ে যাবে তো। তাহলে কার্বোহাইড্রেট কি কাঁচা রান্না, কারণ রান্না করলে চালটা হয়ে যায় স্টার্চ, এবং সেই স্টার্চটা কি হয়, পেটে গিয়ে পুরো একদম চটচটে হয়ে আটকে যায়। তাহলে কী হবে, সে কোলন ডিস্টার্ব করে দেবে। তাহলে এখানে আমি কাঁচা চাল খেলাম, কাঁচা মুগ ডাল খেয়েছি, তার সঙ্গে কি করেছি, নারকেল কোড়া, দ্যাট ইজ ফ্যাট। তার মানে প্রোটিন, ফ্যাট, ভিটামিন পেয়ে গেছি, এর সঙ্গে ফ্রুটস, কার্বোহাইড্রেট, এবং এর সঙ্গে টেস্ট, একটুখানি বাদাম দিয়েছি। এই পুরো জিনিসটা মিশে একটা অসাধারণ খাবার। না গ্যাস জ্বালতে হয়েছে, না মাছ মাংস রান্না করতে হয়েছে, না ধোয়ার ঝামেলা। একটা প্লেটে কাটলাম, একটা প্লেটে বানালাম, খেয়ে নিলাম। আচ্ছা, তা মাছ মাংসটা তোমার জীবন থেকে তেমন সম্পূর্ণ বাদ হয়ে গেছে? আমি 17 বছর আগে ছেড়েছি। তার কারণ আমি দেখলাম যাকে বিশ্বাস করে আমি এত ঠকলাম, তাকে আবার কি করে ভালোবাসি। কারণ আজকের দিনে দাঁড়িয়ে মানুষের সবথেকে বড় প্রবলেম মাছ মাংস, শুধু তাই নয়, নন ভেজ প্রোটিন, মানে দুধও পর্যন্ত, দুধ থেকে তৈরি করা সমস্ত খাবার যদি মানুষ না ছাড়তে পারে, তাহলে কিন্তু মানুষ কেউটে সাপের সঙ্গে ঘর করছে। তার কারণ তার শরীরে যত রকমের রোগ আসার প্রথম চাবিকাঠি হচ্ছে ননভেজ প্রোটিন। কেন ননভেজ প্রোটিন? তার কারণ তুমি একজন অ্যানিম্যাল, তুমি খাচ্ছ আর একটা অ্যানিম্যাল। তোমার শরীর যেভাবে তৈরি করা, আমরা বেসিক্যালি হার্বিভোরাস মানে কি, যারা তৃণভোজী হবে। আমাদেরকে লিখে দেওয়া হয়েছে বইতে ওমনিভোরাস। বেসিক্যালি আমরা হার্বিভোরাস, তার কারণ আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক্ট 30 ফিটস। মানে যদি গরুকে দেখো, ছাগলকে দেখো, তাদের কিন্তু 30 ফিট। আবার যদি কুকুরকে দেখো, বাঘকে দেখো, সিংহকে দেখো, ওদের কিন্তু মাত্র 8 ফিট। ওরা কিন্তু কার্নিভোরাস। তাহলে তুমি কার্নিভোরাস প্রাণী না হয়ে কার্নিভোরাসের যদি তুমি খাবার খাও, তোমার হজম হবে না বাবা। একটু আধটু হয়তো হজম হয়েছে কোনোদিন হয়তো হবে, কিন্তু তুমি যদি রোজ রোজ খেতে থাকো, তাহলে তোমার কার্নিভোরাস অ্যানিম্যালের যে খাওয়া, তোমার হার্বিভোরাস গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক্ট তাকে হজম করতে পারবে না। তার ফলে বদহজম এবং এর সঙ্গে সঙ্গে অটো ইমিউন ডিজিজের শিকার হবে। আজকে যেমন বাড়িতে ছোট ছোট ছেলেদের অটো ইমিউন ডিজিজ কোনগুলো? টাইপ 1 ডায়াবেটিস, অটো ইমিউন ডিজিজ। তার মানে তোমার শরীরের যে বিটা সেল, তাকে ডিস্ট্রয় করে দিয়েছে তোমার শরীর। কারণ ওখান থেকে একটা প্রোটিন নিঃসরণ হয়, দ্যাট ইজ ইনসুলিন। সেটাও প্রোটিন। তুমি দুধ খাচ্ছ, সেটাও প্রোটিন।
তাহলে এই যে প্রোটিন আর ওর প্রোটিন, তাহলে আমাদের শরীরের সমস্ত কিন্তু সেনাপতিরা ঘুরে বেড়াচ্ছে, যারা ইমিউনিটি যাদেরকে বলছি, তারা দেখতে পাচ্ছে দুধ আসছে ওকে আটকাও, মাংস আসছে ওকে আটকাও, ডিম আসছে ওকে আটকাও। কিন্তু কখনো কখনো আমার শরীরের যে প্রোটিন, সেও তো একই রকম তার চেহারা, তার একই রকম কার্বন চেন সিস্টেম, সুতরাং তাকে তারা আইডেন্টিফাই করতে পারছে না এই বাইরের প্রোটিন না ভেতরের প্রোটিন। সে ভুল করে তোমার প্রোটিনকে কি করছে, ফিনিশ করে দিল। দ্যাট ইজ তুমি অটো ইমিউন ডিজিজের শিকার হয়ে গেলে। তার ফলে এটাকে রিকভারি করতে অনেক সময় বা খুব কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু যদি তোমার অটো ইমিউন ডিজিজ না হয়, সেটাকে আমরা রিকভারি করতে পারি খুব সহজেই ফুড প্যাটার্নকে চেঞ্জ করে। তো এই ফুড প্যাটার্ন চেঞ্জ বলতে ক্ষেত্রে তোমার ফুড প্যাটার্ন কি চেঞ্জ করে দেবে? কাঁচাতে নিয়ে যাবে। কিন্তু একটা লোক ধরো যে মানে আমার মতো ধরো মানুষ যে ভাত ডাল মাছ মাংস মিষ্টি সবই খায়, তাকে তাহলে তোমাদের যে লাইফস্টাইল কাঁচা ইকুয়ালস টু বাঁচা, তাতে যে ট্রানজিশন হবে, সেই ট্রানজিশনটা কিভাবে হবে? সেটা একটা ছোট করে শুরু করা যাক। তার কারণ একদিনে পুরো জিনিস তুমি শেষ করতে পারবে না, কারণ এটা অভ্যেস, 30 বছরের অভ্যেস, 40 বছরের অভ্যেস, এবং তোমার জিনের মধ্যে সেই অভ্যেসটা তারা কিন্তু প্রতিস্থাপিত হয়ে গেছে। তুমি ওই খাবারটা না খেলে তোমার একটা হবে, ক্রাইসিস হবে। ঠিক আছে, তাহলে তুমি ছোট ছোট পার্টে যাও। ধরো আমি যখন শুরু করেছিলাম, আমি ব্রেকফাস্টটাকে কাঁচায় নিয়ে গেছিলাম। যেমন সকালবেলা উঠে তুমি ফল খাও, ফল খাবার সময় মাথায় রাখতে হবে টক ফল, মিষ্টি ফল, কষ ফল, এদেরকে মেশানো যাবে না। টকের সঙ্গে মিষ্টি, মিষ্টির সঙ্গে কষ মেশানো যাবে না। যেটা তুমি খাচ্ছ মিষ্টি, শুধু মিষ্টিই খাও, টক শুধু টকই খাও, কষ তুমি কষই খাও। তাহলে এইভাবে যদি ফল, লেবু আর আপেল একসঙ্গে না না না, তাতে তোমার হজম হবে না, বদহজম হয়ে যাবে। কারণ আমার ওই আবার বদহজম মানে আবার ওই প্রবলেম, বদহজম করা যাবে, কারণ আমার নিউট্রিশনটা পাবো না। তাহলে আমি পেট ভরে ফল খেতে পারি। এবার তুমি বলো প্রোটিন কোথা থেকে পাবো, আমি বললাম তুমি ছোলা খাও, তুমি কাঁচা মুগ খাও। তুমি বলো ফ্যাট কোথা থেকে পাবো, তুমি বাদাম খাও, নারকোল খাও। তাহলে অল আর ফ্যাট। তাহলে আমি প্রোটিন, ফ্যাট এবং ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট সবই পেলাম। যার ডায়াবেটিস আছে সে ফল খাবে কি করে? ডায়াবেটিক হলে ফল খেলে তোমার আগে তুমি সারবে। আগে সারবো? আগে সারবে কেন? তার কারণ আমাদের কাছে প্রকৃতির খাবারটা শুধু তো খাবার নয়, সেটা তো ওষুধ। তাহলে তুমি যখন ফল খাবে তাতে কি আছে, ফ্রুক্টোজ। কিন্তু তুমি যখন রুটি খাবে তাতে কি আছে, কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটও কিন্তু শরীরে গিয়ে তৈরি করছে গ্লুকোজ। তাহলে কার্বোহাইড্রেট ক্রিয়েট আ গ্লুকোজ আর ফ্রুটস ক্রিয়েট আ ফ্রুক্টোজ। এবার গ্লুকোজ যদি 100 গ্রাম তুমি রুটি খাও, তাতে 100 গ্রাম গ্লুকোজ তৈরি হচ্ছে, অ্যাজ এ এক্সাম্পল বলছি। কিন্তু 100 গ্রাম তুমি যদি ফল খাও, তাতে 50 গ্রাম তোমার তৈরি হচ্ছে ফ্রুক্টোজ। তাহলে বুঝতে পেরেছো, তোমার ফলে কিন্তু অনেক কম পরিমাণে গ্লুকোজ তৈরি হচ্ছে। তার মানে শরীরকে তোমাকে কম ডিস্টার্ব করবে, এটা তো একটা ব্যাপার। 2 নম্বর, শরীরের ভেতরে কোনো কলিশন হবে না, মানে অ্যাক্সিডেন্ট ঘটবে না। বডি তাকে জানে, খাবারটাও বডিকে চেনে, দুজনের সঙ্গে পরিচিতি। সুতরাং তুই আপেল, হ্যাঁ আমি তুই শরীর, চল দুজনে মিলে সুন্দর করে হজম করে, তারা সুন্দর করে ডাইজেশন করে প্রসেস করে বের করে দেবে। আর তুমি যখনই র টাইপের খাবার খাচ্ছ, ইটস ফুল অফ ফাইবার, অ্যান্ড উই নিড ফাইবার। কারণ ফাইবার না হলে ওই বর্জ্য পদার্থ বাইরে বেরোবে না। চটচটে আঠার মতো যদি রুটি খাও, ভাত খাও, সেটা স্টিক হয়ে যাবে, স্টিকি হয়ে আটকে থাকবে, আটকে যে কারণে ময়দা আরো বেশি স্টিকি বলে। এটাই কারণটা ওটাই। তার কারণ কি, তোমার এক শরীর থেকে মিউকাস মেমব্রেন বেরিয়ে চলে গেছে, ওটা খসখসে হয়ে গেছে। এবার তুমি খাচ্ছ কি আঠার মতো জিনিস, স্টার্চ, তুমি খাচ্ছ কি ময়দা, তুমি খাচ্ছ কি একদম সাদা চালের ভাত, তাহলে সেগুলো গিয়ে তোমার স্টিকি হয়ে যাচ্ছে। তাহলে এই স্টিকি জিনিস একদিন 2 দিন, কলকাতার পৌরসভার যেমন ড্রেন হয়, তোমার কোলনটা ওই রকমই দেখতে লাগে। যদি কাউকে দেখা যায় ইউএসজি করে বা কেটে দেখা যায়, তার যা সিচুয়েশান, ভয়ঙ্কর অবস্থা। মানে কলকাতার ড্রেন অনেকের থেকে পরিষ্কার। কিন্তু তাহলে যে আমাদের এখন বলা হয় যে ডিটক্স ওয়াটার খাওয়া হয়, তো ডিটক্স ওয়াটার খেলে কি ওই সমস্ত যাবতীয় যে আবর্জনা বা বর্জ্য পদার্থ, সেগুলো রেসিডিউগুলো বেরিয়ে যায় না? পরিমাণে তোমার শরীরে টক্সিন এতটা পরিমাণে, এক তো গুড ব্যাকটেরিয়া বেরিয়ে গেছে ভুলভাল খাওয়ার জন্য এবং তার সঙ্গে মেডিসিন নেওয়ার জন্য। আমাদের শরীরে প্রায় 2.5 কেজির মতো গুড ব্যাকটেরিয়া থাকে। সেই যে ব্যাকটেরিয়া তারা বাড়ি চলে গেছে, তার জায়গায় তৈরি হয়ে গেছে বাজে ব্যাকটেরিয়া, ব্যাড ব্যাকটেরিয়া। তার মধ্যে তোমার সরু সরু জায়গায় কি করেছে, ইনফ্লেমেশন হয়ে, ইনজুরি হয়ে সেটা সরু হয়ে গেছে, কোথাও মোটা কোথাও সরু কোথাও মোটা হয়েছে। তাহলে তার ফলে তোমার এই পুরো ব্যাপারটা প্রসেস হচ্ছে না। তুমি 1 গ্লাস ওই ধনে পাতা ভেজানো জল, শশা ভেজানো জল, 2 ফোঁটা লেবু রস দিয়ে বলছো শরীরকে তুমি ধন্য করে দেবে। তার ফলে কি হচ্ছে, সকালবেলা উঠে যারা ওই 2 ফোঁটা মধুর জল, 2 কোয়া রসুন, একটু জোয়ান ভেজানো, এগুলো কিচ্ছু কাজে দেয় না, বেকার। না হলে তুমি বলো না ওগুলো খেয়ে তো লোকের ক্যান্সার সারতে পারতো, ডায়াবেটিস সারতে পারতো। তাহলে কমপ্লিট সলিউশন চাই শরীর, সেই কমপ্লিট সলিউশনের জন্য কমপ্লিট ফুড লাগবে এবং তার প্যাটার্নটা হচ্ছে নেচার। তুমি আমাকে বলো যে তাহলে যে এই যে প্রসেসড ফুড
বা ফাস্ট ফুড এগুলো খেলে কি আমাদের বিভিন্ন রকমের দুরারোগ্য ব্যাধি হওয়ার সম্ভাবনা বাড়ে, স্পেশালি ক্যান্সার? ডেফিনেটলি আজকে দেখো না, তোমার বাচ্চারাও যেমন হাইব্রিড হয়ে যাচ্ছে, তার কারণ তাদের ওই বেবি ফুড খাওয়ার জন্য। কারণ তুমি যখন একটা কেমিক্যালাইজ খাবার দিচ্ছ, তুমি কোথা থেকে জেনেছো যে ওই খাবারটাতে যে প্রোটিনটা আছে সেই প্রোটিনটা তোমার শরীরকে কি হেল্প করবে? তুমি কি পরীক্ষা করেছো? তুমি মানুষকে নিয়ে অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করছো, ইটস এ গুড, বাট ইটস নট অ্যানাফ যেখান থেকে তুমি বলে দিতে পারবে যে এই খাবারটাই তোমার শরীরে কি হজম করবে। তার যে ফেনোমেনা, তার যে প্র্যাকটিক্যাল যে প্র্যাকটিস, তাহলে প্রকৃতি যেভাবে খাবারটাকে তৈরি করেছিল, তুমি সেটাকে ল্যাবরেটরিতে তৈরি করেছো, সেখানে তোমার মতো করে প্রোটিন যুক্ত করেছো, তোমার মতো করে ফ্যাট যুক্ত করেছো, তোমার মতো করে তুমি বিভিন্ন রকম মেডিসিনাল বেনিফিট যুক্ত করেছো। তার ফলে কি হচ্ছে, ওই খাবারটা খাবার থাকছে না, ওটা একটা কেমিক্যাল ফুড হয়ে যাচ্ছে। শরীরে গিয়ে ওটা কতটা ক্ষতি, কতটা লাভ করবে, তার কোনো রকম মানদণ্ড তোমার আমার কাছে নেই। সেই কারণে যত প্রসেস ফুড যারা খায়, যে সমস্ত বাচ্চারা খাচ্ছে, আজকে ঘরে ঘরে 18 বছর বাচ্চার ডায়াবেটিক, 23 বছরের বাচ্চার কিডনি ফেল হয়ে যাচ্ছে, কারণ এই ধরনের খাওয়া। আমরা বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করে জেনেছি আপনি প্রায় 80,000 মানুষকে সুস্থতার দিকে নিয়ে গেছেন। অনেক সময় অনেকেরই দুরারোগ্য ব্যাধি ছিল, সেইটা আপনি কিভাবে পসিবল করলেন? প্রথমত যখন আমি হাতে কলমে এটা বাড়ি থেকে শুরু করলাম, বাড়ির বাবা মা বা রিলেটিভ তাদের তো বিভিন্ন রকম প্রবলেম থাকে, তো সেগুলো যখন আমার মতো একজন সাধারণ মানুষ এটা অনায়াসে গ্যারেন্টিযুক্তভাবে করতে পারছে, তখন কিন্তু কনফিডেন্সটা বেড়েছে। এবং সেই কনফিডেন্সটা বাড়ার সঙ্গে সঙ্গে পড়াশোনাও বেড়েছে, যে কারা এরকম পৃথিবীতে আছে যারা এই ধরনের র ফ্রুটস ভেজিটেবলস নিয়ে লেখালেখি করেছে এবং তার কারণটা কী। এবং সেই কারণ খুঁজে বের করার চেষ্টা করেছি যখন আমি বিভিন্ন রকম ধরনের পুরনো দিনের বই পড়েছি, যেমন আয়ুর্বেদার যে সমস্ত কোর্স সিলেবাস, হোমিওপ্যাথি বা এলোপ্যাথি বা নিউট্রিশন, তাদের যে সমস্ত সিলেবাস, এবং নিজেও আমি নিউট্রিশন নিয়ে পড়াশোনা করে আমি পিপল ইউনিভার্সিটি অফ কানাডা থেকে আমি সার্টিফিকেট নিয়েছি। কিন্তু তার থেকে যেটা বড় জিনিস সেটা হচ্ছে যখন দেখতে পাচ্ছি যে একমাত্র খাবারই আমাকে বাঁচালো, এবং আমার না আছে অ্যাসিডিটি, না আছে আমার গ্যাস, না আছে আমার ডায়াবেটিস, না আমার আজকে চোখের প্রবলেম সেইভাবে, না আমার স্কিন ডিজিজের প্রবলেম, না আমার হেয়ার লসের প্রবলেম, তার মানে ইউরেকা। এবার এই জিনিসটা আমি কি করলাম, বিভিন্ন রকম ভিডিও, বিভিন্ন রকম সাক্ষাৎকারের মাধ্যমে আলোচনা করা শুরু করলাম। তাতে যারা আমার মতো, যারা প্রচুর মানুষ 350 সুগার, 400 সুগার, ইনসুলিন নেয় এবং ক্লান্ত, কোনোভাবেই তাদের ঠিক হচ্ছে না, মোটা হয়ে তারা ছড়িয়ে গেছে, তারা বুঝতে পারছে না, সেরকম হাজার হাজার মানুষ দলে দলে কাতারে কাতারে তারা আমাদের কাছে এসে পৌঁছেছে। এবং শুধু আমাদের কাছে এসে পৌঁছেছে এরকম না, আমাদের কাছে আসেনি হয়তো, মানে আমাদের এই আলোচনার ভিডিও দেখে তারা বাড়িতে বসে এই জিনিসগুলো তারা যখন শুরু করেছে, একদিন বা দুদিন, যার ক্রনিক হয়তো আলসার, ক্রনিক হয়তো অ্যাসিড গ্যাস, ক্রনিক মাইগ্রেনের প্রবলেম, ক্রনিক কনস্টিপেশনের প্রবলেম, সে ওখান থেকে ফোন করে বলছে, স্যার এ তো ম্যাজিক হচ্ছে আমাদের জীবনে, আমাকে কোনো ওষুধ খেতে হলো না, অ্যাসিডিটি হচ্ছে না, আমাকে কোনো ওষুধ খেতে হলো না, আমার কনস্টিপেশন প্রবলেম নেই, আমাকে কোনো ওষুধ খেতে হলো না, আমার এই প্রবলেমটা চলে গেছে। তাহলে এই একটা মানুষ আরেকটা মানুষ আরেকটা মানুষ আরেকটা মানুষ আরেকটা মানুষ এরকম করে আজকে হাজার 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 কাতারে কাতারে মানুষ তারা আজকে সুস্থ হচ্ছে এই প্রসেসে। এবং এটার সঙ্গে যেটা দ্বন্দ্ব, যেটা আমাদের প্র্যাকটিস, কারণ আমাদের একটা অভ্যেস রান্না করে খেতে হবে, তো সেখানে বাঁচাই যুগল টু কাঁচা, এটা তো একটা অদ্ভুত রকম বিরোধিতা, কিন্তু সেই বিরোধিতাই আজকে কিন্তু আমাদেরকে রাস্তা দেখাচ্ছে। কোনো মানুষ যে ধরো সাধারণ নাগরিক জীবনে অভ্যস্ত, সে যদি এই ধরনের একটা লাইফস্টাইল অ্যাডপ্ট করতে চায়, হ্যাঁ, এবং আয়ুর্বেদকে অ্যাডপ্ট করতে চায়, তার লাইফস্টাইলের মধ্যে ইনকর্পোরেট করতে চায়, তাহলে সে প্রথমে কোন 3টে পরিবর্তন দিয়ে শুরু করতে পারে? ধরো বেসিক 1, 2, 3। আমি ধরো আজকে আমি ডিসাইড করলাম যে ওনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছে, তাহলে আমি কাল থেকে এটা করতে শুরু করবো। তাহলে কাল থেকে শুরু করলেই পুরোটা তোমার মতো কাঁচা খেয়ে ফেলতে পারবো না। তাহলে টু স্টার্ট উইথ, what can be the 3 major changes they can adopt? প্রথম কথা হচ্ছে যে আমি আমার বাড়িতে কোন খাবারগুলো আছে যেগুলো আমি কাঁচা খেতে পারি, ফার্স্ট আইডেন্টিফাই। যেমন কাঁচা ছোলা খেতে পারি, কাঁচা বাদাম খেতে পারি, তাহলে ফল খেতে পারি, তাহলে সেই জিনিসগুলোকে আমি প্রিপেয়ার করা শুরু করে দিলাম। যেমন ছোলাকে ভেজাতে হবে, বাদামকে ভেজাতে হবে, তাহলে রাত্রেবেলা আমি ভিজিয়ে দিলাম, তাহলে সকালবেলা সেগুলো সব সোকড হয়ে যাবে, সুতরাং সেগুলো আমি শুরু করে দিলাম। সেগুলোকে আমি কি করলাম, আমি খেলাম, আমার টিফিন কৌটায় নিয়ে অফিসেও চলে গেলাম। যদি দরকার হয়, যেখানে আমরা হয়তো একটা রোল খাচ্ছিলাম, যেখানে হয়তো একটুখানি ম্যাগি খাচ্ছিলাম, একটা হয়তো দুধ চা বিস্কিট খাচ্ছিলাম, সেই জায়গাতে এই কাঁচা ছোলা, বাদাম, তার সঙ্গে একটু কিশমিশ, কাজু, এটা খাওয়া শুরু করি। তাহলে এটা দিয়ে ফার্স্ট শুরু করতে পারি।
তাহলে এটা দিয়ে শুরু করে দেবে, অনেক ছোটো ছোটো জিনিস কিন্তু তোমার প্রোটেক্ট হয়ে গেল। এই যে এগুলো খেলে যে পরিমাণ অ্যাসিডিটি হয়, দুধ চা, বিস্কিট, কেক, পেস্ট্রি, কিংবা রোল, চাউমিন, কিংবা তেলে ভাজা মুড়ি, এগুলো দিয়ে যে পরিমাণ শরীরে অ্যাসিড হয়, সুতরাং তুমি এগুলো কোনো ওষুধ দিয়ে আটকাতে পারবে না। এবং সেটা সারাদিন হয়ে থাকবে, তোমার ঘুমের উপর ডিস্টার্ব করবে, ন্যাচারালি তোমার ব্লাড সুগার এমনি বেড়ে যাবে, ন্যাচারালি তোমার প্রেশার এমনি বেড়ে যাবে। তাহলে এই ছোটো ছোটো জিনিস দিয়ে স্টার্ট করা যায়। এরপরে তুমি মজা পেলে যে বাহ দারুণ তো জিনিসটা, কারণ প্রথম দিন তোমার উপরে যদি করতে চাই জোর হয়ে যাবে, আর প্রেশার কেউ নেবে না, বাধা দিলে বাঁধবে লড়াই। তো সেই জন্য ছোট করে শুরু করলাম। এরপরে কি করব, সঙ্গে একটা আপেল রাখি, যেমন আমরা আজকে মোবাইল ফোন সঙ্গে সবাই রাখি, তাহলে আমি সবাইকে বলবো যে একটা টিফিন কৌটো সঙ্গে রাখুন, একটা ছোট্ট ব্যাগ তৈরি করুন বা ব্যাগ কিনুন, সেটাকে একটা আর্টিস্টিক্যাল ওয়েতে সঙ্গে ক্যারি করুন, কি এখানে আমার খাবার আছে। যেমন গাড়িতে একটা গাড়ির ট্যাঙ্ক তৈরি করে দেওয়া হয় তেল রাখার জন্য, যে আমি রাস্তা দিয়ে যাব, আমার তেল কাজে লাগবে। তাহলে আমি খেয়ে নিয়েছি, কিন্তু এরপরে যদি খিদে পায় তাহলে সেখানে আমি কি পাবো আমি জানি না, তাহলে আমার একটা ব্যাগ লাগবে। এই যে আমি এখানে শুটিংয়ে এসেছি, আমার কাছে একটা ব্যাগ রাখা আছে, সেখানে কি রাখা আছে, একটু বাদাম রাখা আছে, ড্রাই ফ্রুট টাইপের, কারণ বিকেলবেলা আমি এখন অনেক কিছু খেতে চাই না, একটু অ্যালমন্ড রাখা আছে, একটু আখরোট রাখা আছে, তার সঙ্গে দুটো একটা ওই ড্রাই ফ্রুটস টাইপের, তোমার ধরো যেমন বিভিন্ন রকম ধরনের পাওয়া যায়, কিশমিশ পাওয়া যায়, স্ট্রবেরি পাওয়া যায়, বেরিজ বিভিন্ন রকম পাওয়া যায়, সেগুলো খেতে পারি। আবার অনেকে এরকমও করতে পারে যে এগুলো আমি কিনতে পারবো না, কী করবো, সঙ্গে একটা গাজর ধুয়ে নিয়ে চলে যাও, গাজর ধুয়ে নিয়ে চলে যাও, তুমি গাড়ি চালাতে গাজর খেতে খেতে চলো, তুমি গাজর কিছুক্ষণ চেবানোর পরে দেবেন দেখবে ভালো লাগছে। আমরা গাজরটাকে এইভাবে কোনদিন খেতে দেখিনি বা আমরা খাইনি বলে আমাদের মনে হয় এটা কি করে খাবো। গাজর আমরা কাঁচা খেয়েছি, আমরা গাজর রাখলাম, আমাদের ছোটবেলায় করমচাঁদ জাসুস ছিল, সে ভীষণ গাজর খেত। তাহলে গাজর রাখতে পারি, পাকা কলা রাখতে পারি। যেমন কালকে আমার একটা সায়েন্স সিটিতে বড় প্রোগ্রাম ছিল, তা আমি কি করলাম, 9খানা কলা কিনে নিয়ে চলে গেলাম। কিন্তু একটা লোকের যদি ডায়াবেটিস থাকে সে কি ওইরকম তার কারণ খেতে পারবে? প্রকৃতির খাবার তুমি খেলে সব কিছু মাপ, প্রকৃতি তোমার সুগার বাড়াবে না। তুমি যদি মনে করো তোমার সুগার আছে, সকালবেলা ফ্রুটস খাও, খেয়ে তুমি সুগার চেক করে দেখো 2 ঘন্টা পরে, যদি তুমি দেখো যে আমি রুটি খাওয়ার পরে আমার সুগার বেশি থাকে, ফ্রুটস খেয়ে আমার কম আছে, তাহলে কাল থেকে ফ্রুটসই খাবে। আমি তো তোমাকে জোর করছি না, প্রকৃতি তোমাকে বলেছে তুমি পরীক্ষা করে দেখবে, হলে ভালো, না হলে কে ভুলে যেতে কতক্ষণ সময় লাগে। তুমি বলছো কাঁচা ইকুয়ালস টু বাঁচা, কিন্তু বহু মানুষ বলেন যে কাঁচা খাবার হজম করা বেশি কঠিন। এই যে বহু মানুষ যারা বলছে, তারা কাঁচা খেয়েছে কিনা আমি জানি না, কারণ আমি 17 বছর কাঁচা খাচ্ছি এবং হাজার হাজার মানুষকে কাঁচা খাওয়াচ্ছিও। সুতরাং কাঁচা খেলে বরং তোমার হজম হয়, কারণ এই কথাটাকে প্রমাণ তোমাকে করে দেখতে হবে। তুমি একদিন বাড়িতে নিজে কাঁচা খেয়ে দেখো, কাঁচা মানে কি তুমি কুমড়ো খাবে, উচ্ছে খাবে এরকম নয়, শশা খাও, গাজর খাও, বিট খাও, টমেটো খাও। তাহলে এই যে উচ্ছে, কুমড়ো, পটল, ঝিঙে, এগুলো কি খাবো? এগুলোকে আমি স্টিম করে খেতে পারি, সেদ্ধ করে খেতে পারি, যদি খেতে চাই খেতে পারি। এগুলো কাঁচা খাওয়ার দরকার নেই, আমি খেতে পারবো না এই মুহূর্তে। আমি তো এতদিন কাঁচা খাওয়ার চেষ্টা ছিল না আমার, কিন্তু আমি এখন শুরু করতে গেলে, আমি যদি এখন কুমড়োর কথা ভাবি, এঁচোড়ের কথা ভাবি, তাহলে তো মুশকিলে পড়ে যাবো, ঠোঁটে ফোটে আঠা ফাটা লেগে, তখন তুই বলবি কি পাগলের মতো অবস্থা। না, কিন্তু তুমি কি এই ধরনের সবজিগুলো কাঁচা খেয়ে থাকো? গত 17 বছর আমার খাওয়া দাওয়া খুব ছোট করে দিয়েছি আমি, যেগুলো কাঁচা খাওয়া যায়, যেমন গাজর, বিট, টমেটো, ধনেপাতা, ব্রোকলি, কিংবা পালং শাক, মূলো, এই জিনিসগুলো আমার ব্রেকফাস্টের সঙ্গে থাকে। তার সঙ্গে হয়তো বেবি কর্ন, তার সঙ্গে কাঁচা ছোলা, ঠিক আছে, হয়তো খুব দরকার হলে তো ক্যাপসিকাম একটু হয়তো স্টিম করে নিলাম, ঠিক আছে, এই ধরনের হয়তো বিনস একটু স্টিম করে নিলাম, তাহলে এটাই আমার থাকছে মেজর। এর সঙ্গে থাকছে আমার ফ্রুটস, সকালবেলা আমার ফ্রুটস হয়ে যাচ্ছে, দুপুরবেলা আমার হয়তো অর্ধেক ফ্রুটস চলে যাচ্ছে, তারপরে স্যালাড। মাঝে মাঝে আমি চিট ডে পালন করি। চিট ডে মানে ছুটির দিন, সেদিন আমি চেষ্টা করলে একটু আধটু হয়তো আমার মনের মতো খাবার খেতে পারি। মনের মতো খাবার মানে ধরো একটুখানি হয়তো খিচুড়ি বানালাম, মানে বার্লি দিয়ে কিংবা কুইনোয়া দিয়ে কিংবা মিলেটস দিয়ে, এবং তার সঙ্গে কিন্তু সমস্ত সবজি, কুঁদরি, ঢ্যাঁড়স, বরবটি, বেগুন, পটল, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, ধনেপাতা, সব সবজি, তার সঙ্গে হয়তো 4 টিস্পুন অফ বার্লির দানা, 2 টিস্পুন হয়তো যে কোনো ডাল দিয়ে, হয়তো কুকারে একটা সিটি দিয়ে একটা খিচুড়ি, তার সঙ্গে হয়তো একটু নুন। চিট ডে মানে তুমি কোনোভাবে দই, মানে টক দই যে বলে খুব ভালো। টক দই যারা বলছে, টক দইটা তুমি পাও কোথা থেকে? দুধ থেকে পাও। এবারে প্রোবায়োটিক হওয়ার জন্য অনেকে দইয়ের কথা বলছে, কিন্তু প্রথম কথা হচ্ছে ভারতবর্ষে দুধ বলে কোনো জিনিস নেই এখন। দুধ বলে কোনো জিনিস নেই। তার কারণ কি, যত পরিমাণ মানুষ দুধ খায়, দই খায়, অত গরু কোথায়? সেটা হিসেব তো করতে হবে তোমাকে যদি তুমি বড় বাজারে গিয়ে বলো আমার এক্ষুনি 10 লরি দুধ লাগবে, তোমাকে 20 লরির দুধ দিয়ে দেবে।
কোথা থেকে তুমি দুধটা পেলে, কোথা থেকে তুমি দই পেলে, কোথা থেকে তুমি পনির পেলে, পুরোটাই কৃত্রিম। এটা একটা ব্যাপার। দুধ কি আমরা যেগুলো খাই সেগুলো অনেকটা আর্টিফিশিয়াল, 90% আর্টিফিশিয়াল, 90%। এক, দুই যেটা, সেটা হচ্ছে দুধ থেকে দই হয়। তাহলে এই যে দুধ থেকে দই হচ্ছে, এটা পুরোটাই অ্যানিম্যাল প্রোটিন। শুধুমাত্র একটু ছোট্ট প্রোবায়োটিকের জন্য তুমি দইকে নিয়ে আসছো। আমি বলি পান্তা ভাত খাও, তার থেকে বেশি প্রোবায়োটিক। আমাদের পান্তা ভাতিতে, পান্তা ভাত মানে জল ঢালা যে ভাত, রাত্রেবেলা ভাত রান্না করলাম, তাতে জল ঢেলে দিলাম, তাতে যে ল্যাক্টোব্যাসিলি যে ব্যাকটেরিয়া তৈরি হয়, সেটা অনেক বেশি গুড ব্যাকটেরিয়া। তাতে আমার কোনো ঝামেলা নেই। যেমন লোকে কাঞ্চি খায়, যেমন বিভিন্ন রকম সাউথ ফাউথের জায়গা যারা প্রোবায়োটিক ভাতকে এরকম ভিজিয়ে রাখে জল দিয়ে, বিট রস ভিজিয়ে রাখে সর্ষে দিয়ে, সেটা দিয়ে ওরা কী করে প্রোবায়োটিক তৈরি করে, ব্যাকটেরিয়া তৈরি করে। সেই ব্যাকটেরিয়া আমরা এভাবে পেতে পারি। কিন্তু দুধ, দই, ঘি, ছানা, মাখন, মিষ্টি, এই জাতীয় জিনিস তুমি যদি তোমার জিভের সঙ্গে টাচ করে রাখো, তুমি তো আটকাতে পারবে না তাকে, কোনটা আটকাবে কোনটা আটকাবে না। তার থেকে আমার যখন প্রবলেম আইডেন্টিফাই হয়েছে, আটকেই দাও তাকে, অসুবিধা নেই। আচ্ছা, দীর্ঘায়ু এবং সেই সঙ্গে অবশ্যই যৌবন ধরে রাখার জন্য বা বার্ধক্যকে ডিলে যাতে বার্ধক্য আসে, সে ব্যাপারে কি তোমার এই যে ফিলোসফি কোনোভাবে হেল্প করতে পারে? দেখো, বার্ধক্য এমন একটা জিনিস, আর্লি এলে সেটা কষ্ট, কিন্তু বার্ধক্যের সময় যদি বার্ধক্য আসে কোনো অসুবিধা নেই। 100 বছর বয়সে কারোর বার্ধক্য আসে, সেটা নিয়ে তো আমি বলবো না বার্ধক্য, কারণ 100 বছর বয়সে বার্ধক্য আসবে। কিন্তু 30 বছরের লোকটা বুড়োর মতো দেখতে লাগছে বা বুড়ির মতো দেখতে লাগছে, সেটাকে তুমি বার্ধক্য বলবে। এবার দেখো, আমাদের শরীর সতেজ বা বেঁচে আছে কিসে? খাওয়া। তাহলে তুমি যদি সঠিক খাবার খেতে পারো, সেই খাবার থেকে আমার শরীর তৈরি করছে রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা, আর হচ্ছে শুক্র বা হরমোন। তাহলে এই পুরো জিনিসটা আসছে কোথা থেকে? খাবারের থেকে। তাহলে আমি যদি প্রকৃতস্থ খাবার খাই, তাহলে আমার এই আর্লি বুড়ো হওয়ার ভয় নেই। ঠিক আছে? সুতরাং এটা নিয়ে তোমার মাথায় ভাবতে হবে না যে আমি বুড়ো হবো কী করে। অনেকে বলে না, তুমি ধান দৌড়বো চিবিয়ে খাবে, তুমি রসুন খাওয়া চিবিয়ে খাবে, তুমি মধু মাখবে, তুমি এটা চাটবে, ভোগাস। তার কারণ ওইটুকু মধু, ওইটুকু লেবুর রস তোমার বার্ধক্য আটকাতে পারবে না। ঠিক আছে? তোমার বার্ধক্য আটকাবে তোমার নিউট্রিশন, তোমার প্রকৃতি, তোমার হাসি খুশি মন, তোমার গভীর ঘুম, ঠিক আছে, এবং ফুর্তিতে থাকা। আচ্ছা, এই ব্লু জোন সায়েন্স কি? মানে ব্লু জোনে এমন কিছু মানুষ আছেন যারা নাকি অনেকদিন পর্যন্ত বেশ জোয়ান যুবক এই যে থাকে। এতক্ষণ ধরে আমরা যেটা আলোচনা করলাম, প্রকৃতির কাছে এবং প্রকৃতির সঙ্গে থাকলে প্রকৃতি তোমার দায়িত্ব নেবে সুস্থ শরীরের। ব্লু জোন যে এরিয়াগুলো তুমি যদি দেখো, সেগুলো সবই কিন্তু প্রকৃতির ভেতরে, এবং তারা আজও পর্যন্ত আমাদের এই যে বর্তমান পৃথিবীর প্রকৃতি, তাকে কিন্তু অত বেশি গ্রহণ করেনি। তারা কি করেছে? তারা প্রকৃতির মধ্যে চাষবাস করা, প্রকৃতির সঙ্গে থাকা, বেশি বেশি করে এই ধরনের অল্প সেদ্ধ খাবার দাবার করা, মন খুলে হাসা, মন খুলে থাকা, একটা সোসাইটির মধ্যে থাকা, এই পুরো জিনিসটা তারা কিন্তু ব্লু জোন সায়েন্স তারা কিন্তু মেনটেন করে চলেছে। দ্যাট ইজ ওয়াই তাদের হেলথ খুব গুড। যেমন তুমি দেখো জারোয়া সায়েন্স, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যারা আছে, তারা কিন্তু করোনায় মারা গেল না। কলকাতার হাইটেক, লন্ডন, আমেরিকা, চীন, জাপান, তারা কিন্তু মরে ভূত হয়ে গেল। কেন? তারা ছিল প্রকৃতির কোলে। প্রকৃতি তাদের দায়িত্ব নিয়েছে, তোমাদের করোনা হবে না। যারা 20 তলার ছাদে ছিল, টিকা নিয়েছে, ইঞ্জেকশন নিয়েছে, কাড়া খেয়েছে, ঘন্টা বাজিয়েছে, সব ব্যাটা মারা গেছে। তার কারণ কি? প্রকৃতির নিয়মটা মানেনি, ঘন্টা বাজিয়েছে। প্রকৃতির নিয়ম মানেনি, কাড়া খেয়েছে। প্রকৃতির নিয়ম মানেনি, মাংস, মাছ, ডিম এসব খেয়েছে। প্রকৃতির নিয়ম মেনেছে, প্রকৃতি তোমাকে দায়িত্ব নিয়েছে। আচ্ছা, আপনার এইটা হচ্ছে আপনার লেখা অনেকগুলো বইয়ের মধ্যে একটা বই। এই বইটার নাম হচ্ছে খাবার যখন ওষুধ। এই খাবার যখন ওষুধ বইটা খুব ইন্টারেস্টিং। এটার মধ্যে বিভিন্ন রকম বিষয় কথা বলা আছে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে না ঘুমোলে চিরঘুমি, মানে প্রপারলি ঘুমোতে হবে। একজন সুস্থ সবল প্রাপ্তবয়স্ক মানুষের মোটামুটি কতক্ষণ ঘুমানো উচিত, কিভাবে ঘুমানো? 8 ঘন্টা। তার কারণ কি? কারণ এই দেখো, ঘুমটা কিন্তু প্রাকৃতিক, এটা কিন্তু তোমার আমার হাতে নেই, প্রকৃতি দিয়েছে ফ্রি অফ কস্টে। সেই ফ্রি অফ কস্টের ঘুমও কিন্তু পয়সা দিয়ে ঘুমোতে হয়, অনেকে ওষুধ খেয়ে। তাহলে যে মানুষটা 8 ঘন্টা ঘুমোতে পারবে, সে মানুষটা বেশি দিন বাঁচবে, বেশি ভালো করে কাজ করতে পারবে, বেশি দিন যৌবন ধরে রাখতে পারবে, বেশি দিন সুস্থ থাকবে। তার কারণ পৃথিবীর সমস্ত প্রাণীরা ঘুমায়। ঘুম কি? রেস্ট, তোমার শরীরে, তোমার অর্গানের রেস্ট। তাহলে রেস্ট আমাদের শরীরে কি, পরের দিন যাতে তুমি আরও শক্তিশালী হয়ে আরও সুন্দর করে কাজ করতে পারো। আর আমাদের বডি যখন আমরা রেস্ট মোডে থাকি, তখন সে কি করে? তার বডিকে ডিটক্সিফাই করে, রিপেয়ার করে। তাহলে তাকে যত বেশি তুমি রিপেয়ারের সময় দেবে, তোমার বডি তত পরের দিন তৈরি থাকবে কাজ করার জন্য। সেই জন্য 8 ঘন্টা তোমাকে ঘুমোতে হবে।
তুমি স্টুডেন্ট হও, তুমি চাকরি করো, তুমি যাই করো, যদি দিনে তোমাকে উন্নতি করতে হয়, সে যে যাই বলুক, তোমাকে 8 ঘন্টা ঘুমোতে হবে। এটা কিন্তু ফর্মুলা এবং এটাই প্রকৃতি। আচ্ছা, আমরা অনেক সময় বাজারে গিয়ে বলি যে তরমুজটা কেনার আগে ওই তরমুজটা লাল হবে তো, তারপর আবার লাল হবে বলে অনেক সময় বলি এই তুমি তরমুজের ভেতরটায় রং মেরে রেখেছো। হ্যাঁ, তো এই এই যে বিষয়গুলো সত্যিই তো অনেক সময় আর্টিফিশিয়ালি কালার করা হয়, আর্টিফিশিয়ালি, এবং আমাদের এখন আমকে বিশেষ করে আমরা দেখি আম এলো কাঁচা ডাহা কাঁচা আম, সেটাকে কার্বাইড টারবাইড দিয়ে পাকিয়ে রেখে হ্যাঁ পাকা আমে পরিণত করা হলো। তা এই খাবারগুলো খেলে কি আমাদের শরীরের ক্ষতি হয়? আজকের দিনে দাঁড়িয়ে যা কিছু ব্যাপারের জিনিস, ব্যবসায়িক যা জিনিস, তাতে মানুষ কি করেছে, ধোঁকাবাজি করেছে, সেখান থেকে তুমি বাঁচতে পারবে না। কিন্তু যতটুকু তুমি এড়িয়ে চলতে পারো, কারণ তুমি তো এখন বলতে পারবে না আমি এই অক্সিজেন নেব না, এই জল আমি বঞ্চিত করে দিলাম, বা এই জল আমি ছোবো না। তোমাকে চাষবাস তুমি করতে পারবে না, তোমাকে সব কিছু এভাবেই করতে হবে। সেটাকে যতটা ধুয়ে মুছে বেছে, কারণ তুমি এরপরে যেটা করো সেটা আরও কদর্য। তেল দিয়ে চড়িয়ে মশলা দিয়ে ভেজে যে রান্নাটা করছো সেটা যে কতটা বিষাক্ত, তোমার ওই তরমুজ বা শশার দিকে না ভাবলেও চলবে। কলা কিভাবে পাকিয়েছে বা আম কিভাবে পাকিয়েছে, সেটাকে ধুয়ে নাও, সেটাকে ছাল ছাড়িয়ে নাও ভালো করে, সেটাই তোমার কাছে অনেক বেটার অ্যাটলিস্ট রান্না করা খাবারের থেকে। কিন্তু মানে সবজি চাষের ক্ষেত্রে এই যে বিভিন্ন রকম রাসায়নিক ব্যবহার করা হয় এখন, পেস্টিসাইডস, ইনসেকটিসাইড, আর্টিফিশিয়ালি তাকে যাতে তাড়াতাড়ি তৈরি হয়ে যায় সেই সমস্ত জিনিসপত্র, সেগুলো কি শরীরের ক্ষতি করবে না? দেখো, ক্ষতি করবে না এটা বলা মুশকিল, ক্ষতি করবে। কারণ ক্ষতি করার জন্যই আমরা এই সব জিনিসগুলো করছি। কিন্তু সেখান থেকে তুমি বাঁচবে কি করে, তুমি খাবে কি তাহলে? সেটাই তো, তাহলে তুমি তো চাষ করতে পারবে না। তাহলে সেটার জন্য যতটা প্রোটেকশন নেওয়া যায়, প্রোটেকশন মানে কি, ভালো করে ধুয়ে নাও, এটা জলে ডুবিয়ে রাখো, ছালটা বাদ দিয়ে দাও, খোসাটাকে বাদ দিয়ে দাও, তারপর সেটাকে আরাম করে খাও। তাতে আমি অ্যাটলিস্ট দেখেছি এই 20 বছরে যে রান্না করে বা তেলে ভেজে যে খাবারটা আমরা খাই, তার থেকে এটা অনেক অনেক বেটার। কারণ এখন এটা বেঁচে আছে। যে গোলাপ ফুলটা ওই কীটনাশক নেওয়ার পরে বেঁচে আছে, তার মানে বুঝতে হবে ওটাকে ঝেলতে পেরেছে, ওই আমটা ওকে ঝেলতে পেরেছে, নাহলে ও পচে যেত, নাহলে ও সর্বনাশ হয়ে যেত। তার মানে ও ঝেলতে পেরেছে, মানে আমিও ঝেলতে পারবো। এবার তুমি আমাকে বলো, হোয়াট ইজ সুপার ফুড? সুপার ফুড ইজ নাথিং বাট আ ফুড, বাট ইটস ওয়ার্ক অ্যাজ আ মেডিসিন। মানে ধরো আমাদের ঘুম হচ্ছে না, কারণ শরীরে ইনফ্লেমেশন, একটা ইনজুরি প্রবলেম, ঠিক আছে? তাহলে ঘুমানোর জন্য আমার ওই ইনফ্লেমেশন ইনজুরিকে কমাতে হবে। কে কমাতে পারবে? টারমারিক বা কার্কুমিন, আচ্ছা, বা অশ্বগন্ধা, ঠিক আছে? তাহলে এইটাকে যদি আমি একটা বিশেষ পরিমাণে খাই, তাহলে ওটা কিন্তু আমার নার্ভকে সতেজ থেকে একটুখানি স্থির করবে, আমার ইনফ্লেমেশন কমাবে এবং আমার ঘুমোতে আমাকে সহযোগিতা করবে। এটাকেই আমরা বলছি সুপার ফুড। আমি বিভিন্ন রোগের জন্য এই খাবার দাবারকে দিয়েই, যেমন ডায়াবেটিক হোক, ব্লাড প্রেশার হোক, ক্যান্সার হোক, আলসার হোক, কিংবা মাইগ্রেন হোক, ইনডাইজেশন হোক, সব সুপার ফুড আমি বানিয়েছি। যেমন ধরো আমি যদি বলি তোমাকে কারোর অ্যাসিড হয়েছে, সেক্ষেত্রে তার সুপার ফুড কি? অ্যাসিড যদি হয়ে থাকে, সুপার ফুড হচ্ছে আমাদের মুখের এই যে এনজাইম, কারণ এটাই তো আমার হজম করতে সহযোগিতা করে। এরকম অনেক সময় হয়েছে, ধরো আমি বাসে বসে আছি, তখন আমার কাছে এনজাইম নেই, তাহলে আমি কি করে ওই অ্যাসিডকে আটকাবো? পরিষ্কার তুমি তোমার জিভটাকে কামড়াও দাঁত দিয়ে, তাতে কি হচ্ছে, তোমার জিভ থেকে অনেক পরিমাণে স্যালাইভা রিলিজ হচ্ছে। সেই স্যালাইভিটা যখনই শরীরে যাচ্ছে, সেটা কিন্তু তোমার ওই খাবারটাকে হজম করতে সহযোগিতা করছে। 1, 2 কি স্যালাইভা বেরোবে জোয়ান, মৌরি, মেথি, আদা, পুদিনা, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো যখনই আমি খাচ্ছি, আমার স্যালাইভা কি হচ্ছে, বেশি বেশি করে ইনক্রিজ হচ্ছে। আর কি, অ্যাসিড হলে একটা গ্যাস তৈরি হয়, যেটা আমার বুকের দিকে উঠে আমাকে কষ্ট দেয়। গ্যাস হোক, সেটা নিচের দিকে যাক, তাহলে গ্যাসটাকে নিচের দিকে মোশানে দেওয়ার জন্য অ্যাসাফটিডিটা মানে হিং, তাহলে এরকম কিছু জিনিসকে দিয়ে আমরা ধরো একটা মালা গেঁথেছি, সেটা দিয়ে একটা টিংচার বানিয়েছি, সেটাকে দিয়ে একটা প্রোডাক্ট বানিয়েছি, সেটা কি হচ্ছে, ন্যাচারাল প্রসেসে আমাকে সুপার ফুড হিসেবে কাজ দিচ্ছে। তাহলে আমি 4-5 দিন খাওয়ার পরে আমার শরীরের ওই গ্যাস ফ্যাস যেগুলো ছিল, সেটা কি নিচের দিকে চলে গেল, আমার কষ্টটা অনেক কম হলো, বুকে প্রেশার হলো না। সেটাকে আমার যদি লাগে আমি খাবো, নাহলে আমি তোলা থাকবে। কতদিন তোলা থাকবে? আমি 300 বছর রাখতে পারি, কারণ এই জিনিসগুলো এমনভাবে তৈরি করি আমরা, প্রসেস করে, যাতে উইদাউট এনি প্রিজারভেটিভ ওটা অনেক দিন থাকতে পারে। আর কি কি সুপার ফুড আছে তোমাদের? প্রচুর সুপার ফুড, প্রায় 350 রকমের সুপার ফুড আমরা ডায়াবেটিকের জন্য, আলসারের জন্য, ক্যান্সারের জন্য, স্কিনের জন্য, সেক্সুয়াল ডিসঅর্ডারের জন্য, হেয়ার লসের জন্য, মেয়েদের বিভিন্ন রকম ধরনের যে পিরিয়ডিক্যাল প্রবলেম হয়, কিংবা ঘুমের জন্য, চোখের জন্য,
বা মাইগ্রেনের প্রবলেমের জন্য, বোন ডেনসিটির জন্য, এরকম প্রচুর স্টোনের জন্য। সেক্সুয়াল ডিসঅর্ডারের ক্ষেত্রে মানুষের সেক্সুয়াল ডিসঅর্ডার দেখো এটা একটা মিথ, কারণ তোমার শরীর যদি শক্তিশালী না হয় তুমি ভাইগ্রা খেয়ে করবে কি? আজকে যতজন মানুষ মারা যায় তুমি যদি খবর নিয়ে দেখো, দেখবে পুরুষ মানুষ সে হয়তো 2 মাস আগে 3 মাস আগে ভাইগ্রা খেয়েছিল বা সেক্সুয়াল কোন মেডিসিন খেয়ে নিয়েছিল। তার কারণ তোমার শরীর বড় দুর্বল, সেখানে নিউট্রিশন যাচ্ছে না, ঘুরে ফিরে সেই বাঁচা হিজুকুল টু কাঁচা। তোমার শরীর যদি ঠিক থাকে সেক্সুয়াল কোনো ডিসঅর্ডার থাকবেই না। আর যদি থাকে তাহলে আমরা কি করি, তাকে ওই লিভার আর কোলনকে আমি যেই ডিটক্সিফিকেশন করে দিই, তোমার শরীর আবার রিজুভিনেট হয়ে যায়, আবার শরীরে স্ট্যামিনা চলে আসে বাই ডিফল্ট। স্ট্যামিনা চলে এলে সুতরাং তোমার আর যে প্রবলেম ছিল স্ট্যামিনা প্রবলেম সলভ হয়ে যাবে। মহিলাদের পিরিয়ডের সমস্যাও কি এই একই রকম বা একই প্রসেসে তোমরা কি? আমার শরীরে যদি কোনোভাবে শরীর ঠিক না থাকে, ডাইজেশন প্রপার ঠিক না হয়, গ্যাস যদি উল্টোপাল্টা থাকে, তাহলে সেটা কি করছে, আমার পেটের ভেতরে যে চক্র, সেখানকার যে অর্গানগুলো আছে তাদের প্রত্যেককে ডিস্টার্ব করে দেবে। কোলনটা একটা ফুটবলের যে বার পোস্ট এরকম দেখতে লাগে কোলনটা। এবার কোলন যদি ভারী হয় সেটা এখন ঝুলে পড়ে। এই যে ঝুলে পড়লো, নিচের দিকে আমাদের আছে কি এই অর্গানগুলো, সেক্সুয়াল অর্গানগুলো, যেমন মেয়েদের যেমন ওভারি আছে, ছেলেদের যেমন স্কোটাম আছে বা প্রোস্টেট আছে, তাহলে তার উপরে যেই ঝুলে পড়বে তাহলে তার জায়গাটা কি হেলে গেল, তাহলে তার জায়গাটা নড়ে গেলেই সে ডিস্টারবেন্স হয়ে যাচ্ছে, সে তার ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। তাহলে তাকে যদি আবার ঠিক জায়গায় নিয়ে যেতে হয় তাহলে ওই কোলন ক্লিন করতে হবে, ওই লিভার ঠিক করতে হবে, কোলনের জায়গায় চলে আসবে, এ আবার আগের জায়গায় চলে যাবে। তাহলে এভাবেই ট্রিটমেন্টগুলো হয়। মানে এরকম নয় যে গাইনোলজিক্যাল ট্রিটমেন্ট গাইনোলজিক্যাল ওয়েতে হচ্ছে, প্রবলেমটা শুরু হয়েছে যেখান থেকে সেখান থেকে ঠিক করে দাও, মেন সুইচ পড়ে গেছে মেন সুইচ তুলে দাও, ঠিক আছে? আচ্ছা, এবার আমার আজকের এপিসোডের শেষ কোয়েশ্চেন নয়, রাদার রিকোয়েস্ট। তুমি কাঁচা খাবার অদ্ভুত সুন্দর সুন্দর রেসিপি তৈরি করো, যেটা হলে কাঁচা খাবারগুলো খেতে ভালো হয়ে যায়। এরকম যদি 2টো রেসিপি আমাদের সঙ্গে একটু শেয়ার করো, যেটা আমাদের দর্শক বন্ধুরা করে খেতে পারে। যেমন আমরা ফল খেতে পারি, ফলের তো কোনো রেসিপির দরকার হয় না, যে কোনো ফল তুমি খেতে পারো, সিজনাল, রিজিনাল, অরিজিনাল। এর বাইরে যখন কোনো খাবার খাচ্ছি, সাপোজ ধরো খেতে টেস্টি লাগে নারকোল কোড়া, যেমন আমরা মশলা দিই গরম মশলা সব খাবারে, মাংসও দিই, মাছে দিই, বিভিন্ন খাবারে আমরা কি করি গরম মশলা দিই। নারকেল কোড়া এমন একটা খাবার, তুমি সব খাবারে দিলেই সেই খাবারটা বাহ হয়ে যাবে। এরকম সাপোজ তুমি গাজরকে ঘষেছো, সেই গাজর ঘষে তাতে তুমি নারকেল কোড়া মিশিয়ে দিয়েছো, তার সঙ্গে যদি তুমি মনে করো একটু প্রোটিন দেবে তাহলে সেটা মুগ ডাল দিতে পারো, কাঁচা ছোলা দিতে পারো, তার সঙ্গে যদি মনে করো একটু টমেটো দেবে দিতে পারো, তার সঙ্গে শশা দিতে পারো, তাহলে তুমি শশা, গাজর, বিট, টমেটো যা কিছুই করলে তার সঙ্গে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিলে হয়ে গেল একটা খাবার। আবার তুমি লেটুস পাতা দিয়ে, ধনে পাতা দিয়ে, শশা দিয়ে, বিট দিয়ে বা ছোলা দিয়ে, মুগ দিয়ে কিছু একটা বানিয়েছো, কিংবা তুমি হয়তো ওখানে মটরশুঁটি দিয়েছো, কিংবা ওখানে ভুট্টার দানা দিয়েছো, সেখানেও নারকেল কোড়া দিয়ে দাও। কিন্তু ধরো আমি যদি কাঁচা পেঁপে দিয়ে কিছু খেতে চাই, কাঁচা পেঁপে দিয়ে অনেক প্রিপারেশন আছে। ধরো কাঁচা পেঁপেকে আমি বেশ ভালো করে সুন্দর করে ঘষে ফেলেছি, সুতোর মতো সেটা চাউমিনের মতো বেরিয়ে গেছে। এরপরে আমি তো টমেটো দিয়েছি, তার সঙ্গে একটু বাদামের চাটনি বানিয়েছি, মানে ভাজা বাদাম বা কাঁচা বাদামকে থেতো করে লঙ্কা দিয়ে একটু জল জল করে ঝোল ঝোল মতো করে করেছি। সেটা কি করেছি, ওই বাদাম করার ভেতরে দিয়ে দিয়েছি। তাহলে বাদামটাকে নাটি নাটি ফিল একটা বেশ তোমার ভেতরে মুখে দেবে, তার সঙ্গে টমেটোর টক, এর সঙ্গে আমি একটু লেবু রস দিতে পারি, একটু মরিচ দিতে পারি। তাহলে এই পুরো জিনিসটা যখন সুন্দর করে সার্ভ করা হবে তখন তুমি বুঝতেই পারবে না কাঁচা পেঁপে খাচ্ছ। আচ্ছা, এবার আমাদের সমস্যা কি বলতো, আমরা যখন কোনো মাংস খাই, মাছ খাই, তার বাড়িতে সুন্দর বাটি থাকে, প্লেট থাকে, কিন্তু কাঁচা খাবার একটা এনাও ধরিয়ে দিল একটা আপেল, এইটাকে খুব সুন্দর করে পরিবেশন করতে হবে। তাহলে খাবারটাকে সুন্দর করে সাজাতে হবে। একটা স্যালাডকে তুমি সুন্দর করে হার্ট সাইজ শেপে সাজিয়েছো, তার উপরে হয়তো একটা ছোট্ট করে স্ট্রবেরি দিয়েছো, সুন্দর করে হয়তো বাদাম দিয়ে তার গায়ে 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 হয়তো একটুখানি মালার মতো করে করে দিয়েছো। এই পুরো জিনিসটা দেখতে এত সুন্দর লাগবে, তোমার খেতে ইচ্ছে করবে। সেই জন্য আমাদের বাড়িতে আমরা কি করেছি, স্যালাড খাবার জন্য প্লেট বদলে দিয়েছি, বা এই ধরনের স্যুপ খাওয়ার জন্য বা এই ধরনের কাঁচা খাবার খাওয়ার জন্য আমরা সব মস্ত পাথরের প্লেট কিনে নিয়ে এসেছি, যাতে কিনা খুব ভালো লাগে, একটা দারুণ খাবার খাচ্ছি। আর খাওয়ার সময় সঙ্গে সঙ্গে কি করি, একটা ছবি তুলে নিই। আচ্ছা, ছবি তুলে কি করি, পুরো গ্রুপে, বন্ধুদের গ্রুপে, মাসিদের গ্রুপে, রিলেটিভের গ্রুপে, এই যে ওরা আমাদেরকে মজা করা শুরু করলো, কিরে তোরা তো গরু হয়ে গেছিস, এই ধরনের খাবার খাচ্ছিস, ঠিক আছে বন্ধুদের মধ্যে, তাহলে তোরা তো আর রান্না করা খাবিই না মনে হয়। তাহলে এই যে ছোট ছোট কমেন্ট আছে, এটা মুচকি মুচকি হাসি আর খেতে থাকি।
এটা কি খাবারকে অনেক সুস্বাদু করে, যেটা ভালো লাগছে যে অনেককে আমি পাঠিয়েছি তাদের গা জ্বালা করছে, তারা এই জিনিসগুলো খায় না। আমরা লিখে পাঠালাম তোরা কি খেলি পাঠাবি, তারা সেই বাটি ভর্তি এক মুরগির মাংস কিংবা লুচি কিংবা ডাল। তো তাতে কি হয়, তারা কোথাও না কোথাও পরাজিত হয় কিছুদিন পরে। হয়তো একদিন ফোন করে বলছে তোরটা আমি বানিয়ে খেয়েছিলাম আজকে, খুব ভালো লাগলো। ঠিক আছে, সুতরাং এরকম রোজ, যেমন আজকে দুপুরবেলা যখন আমি আমার ফ্রেন্ড গ্রুপে পাঠালাম, একজন বান্ধবী আমাকে বলছে তোর এই খাবারটা দেখে না আমার কোচনে সে প্রসাদ প্রসাদ মনে হয়, যেন ঠাকুরের একটা প্রসাদ, চালকলা মাখা সুন্দর। আমার না খুব খেতে ইচ্ছে করে মাঝে মাঝে। এখন তুই বানিয়ে খা, ঠিক আছে, বানিয়ে খা জিনিসটা। ন্যাচারালি এইভাবে লোকের ছোট ছোট ইন্সপিরেশন, ছোট ছোট ভালো লাগা। সুস্থ নিরোগ থাকার জন্য, ভালো থাকার জন্য দর্শকদের জন্য কি মেসেজ? সবাই যেটা ফলো করে বা সবাইকে যেটা আমি বোঝাই, যেমন আমি বলি সমীর কুমার ধারার ফর্মুলা 4টে ফর্মুলা, যেটা কেউ যদি মানে তাহলে সে ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া, রোগ ছাড়া জীবনযাপন করতে পারবে। ফর্মুলা নাম্বার 1 বাঁচা ইজুকাল টু কাঁচা। ফর্মুলা নাম্বার 2 তোমার বাড়িতে যদি কান্নাকাটি, তার মানে তুমি করো রান্নাবাটি, মানে কান্না ইজুকাল টু রান্না, মানে কান্না তোমার শরীরে এই কারণেই কারণ তুমি রান্না করে খাও। ফর্মুলা নাম্বার 3 চাল ও গম খাবো কম। আমি চাল গম খাবো কিন্তু কম খাবো, তার কারণ এগুলো হচ্ছে হিউজ সিম্পল কার্বোহাইড্রেট, যেটা আমার শরীরে গ্লুকোজ পরিমাণ বাড়ায়। অ্যান্ড ফর্মুলা নাম্বার 4 যদি না হতে চাও বরবাদ, দিতে হবে তোমাকে ধন্যবাদ। কারণ ধন্যবাদ যদি দিই আমি শান্ত হব, আমার গভীর ঘুম হবে। আজকের দিনে মানুষের দাঁড়িয়ে সবথেকে বড় প্রবলেম, মানুষ এত অস্থির হয়ে আছে, মানুষের মনে হচ্ছে আমি কোনো চাওয়াকে পূর্ণ করতে পারিনি। কিন্তু যদি ভালো করে দেখো, মানুষের সমস্ত চাওয়ার পেছনে, তার পাওয়ার পেছনে কোটি কোটি মানুষের হাত। এই যে আমি ব্লেজার পরে আছি, তুমি ভাবো কত লোক বানিয়েছে। এই যে জুতো পরে আছি, দেখেন সেখানে কত মানুষ জড়িয়ে আছে। আমি বাড়িতে রান্না করে খাচ্ছি বা আমার বাড়িতে যে প্লেট থালা, সেখানে কত কত লোক জড়িয়ে আছে। সুতরাং আমার সুস্থভাবে বেঁচে থাকার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের অবদান, তাহলে তাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। এই ধন্যবাদ যখনই দেবো, গ্র্যাটিটিউড যখনই লোককে দেখাবো, আমি রিল্যাক্স হয়ে যাব। আর এই রিল্যাক্সেশন রাত্রেবেলা আমাকে ঘুমোতে সাহায্য করবে। সেই জন্য অনেকের সময় দেখবে রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে প্রার্থনা করে ঘুমায়। প্রার্থনা মিন্স মনকে শান্ত করা। আমি প্রার্থনা করার সময় বলি তুমি সবাইকে ক্ষমা করে দেবে। রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে সবাইকে বলবে মনে মনে, যদি আমি যাকে যাকে দুঃখ দিয়েছি, যাকে যাকে কষ্ট দিয়েছি, সবার কাছে আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিলাম। এবার তুমি দেখবে 3 মিনিটে তোমার ঘুম এসে যাবে। সো দিজ আর দ্য ফর্মুলা। একটা মানুষ যদি মেনে চলে তাহলে সে সুস্থ থাকতেই পারে। ওকে, দ্যাটস অল ফর টুনাইট। আপনারা যারা এখনো অবধি আমাদের এপিসোডটা দেখলেন, অর্থাৎ পুরো এপিসোডটা দেখলেন, তাদের বিশেষভাবে ধন্যবাদ জানাই। আপনাকেও বিশেষভাবে ধন্যবাদ জানাই এইভাবে আমাদের সঙ্গে এত সুন্দর সময় কাটানোর জন্য, আমাদের দর্শকদের জন্য এত ভালো টিপস এবং এত সুন্দর একটা এপিসোড তৈরি করতে সাহায্য করার জন্য। আপনাদের যদি এই এপিসোড ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, কমেন্ট করে আমাদের জানান যে এপিসোডটার কোন কোন জায়গাগুলো আপনাদের বিশেষভাবে ভালো লেগেছে, এবং সেই সঙ্গে অবশ্যই জানান যে আগামী দিনে কোন ধরনের এপিসোড আপনারা আরও বেশি করে দেখতে চাইছেন। তাহলে সেই ধরনের এপিসোড আমরা তৈরি করার আরও বেশি করে চেষ্টা করব। আর প্লিজ সাবস্ক্রাইব করুন, কারণ আমরা দেখছি যত সংখ্যক মানুষ আমাদের এপিসোড দেখেন তার মধ্যে মাত্র 15 থেকে 20% মানুষ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছেন। ফলে আমাদের যে পরিমাণ ভিউ হচ্ছে তার তুলনায় আমাদের সাবস্ক্রিপশন এখনও সেই জায়গায় পৌঁছয়নি। কী জন্য সাবস্ক্রাইব করতে হবে? যাতে ওনার মতো মানুষরা, ওনার মতো আরও বড় বড় মানুষরা আমাদের এখানে এসে পডকাস্ট করতে উৎসাহিত বোধ করেন। সমীরবাবু যেমন অসাধারণ একটা নতুন ফিলোসফি নিয়ে আসছেন, তেমনই আরও অসংখ্য ফিলোসফি, ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা আগামী দিনে কথা বলবো, আপনারা যদি সঙ্গে থাকেন। সবাই খুব ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।